আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা অধ্যায়ের মান্থলি এক্সাম 2 এটার হচ্ছে সলিউশন দেখব। এই মান্থলি এক্সাম 2 এ হচ্ছে ফিজিক্স পার্টটিতে যেই চ্যাপ্টারগুলো ছিল সেটা হচ্ছে মহাকর্ষ, বিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, পর্যাবৃত্ত গতি, আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব এবং তাপ গতিবিদ্যা। টোটাল হচ্ছে তোমাদের পাঁচটা অধ্যায়, তাই না? টোটাল হচ্ছে 5টা অধ্যায় মিলে হচ্ছে এই মান্থলি এক্সামটা হয়েছে। অর্থাৎ এই প্রথম মান্থলি এক্সামের পর থেকে যতগুলো চ্যাপ্টার ফিজিক্সে পড়ানো হয়েছে সেই চ্যাপ্টারের আলোকে টোটাল 20টা প্রশ্ন আছে। এই 20টা প্রশ্ন হচ্ছে আমরা এক এক করে সলভ করব। ভিডিওটা আগের ভিডিওগুলোর তুলনায় একটু বড় হবে, কারণ হচ্ছে প্রশ্ন সংখ্যা বেশি। কিছু কিছু প্রশ্ন হুবহু হচ্ছে উইকলিগুলোর সাথে মিলে যায় বা আংশিক মিল থাকে, সেগুলো হচ্ছে আমি স্কিপ করব, কারণ ম্যাক্সিমাম জিনিস আমি উইকলিগুলোতে করে ফেলেছি। আর যেগুলো খুবই সহজ প্রশ্ন সেগুলো হচ্ছে তোমাদের জাস্ট হিন্টস দিয়ে দিব, তোমরাই করতে পারবা। বাট ম্যাক্সিমাম সংখ্যক প্রশ্ন কিন্তু আমরা হচ্ছে আজকে সমাধান করার চেষ্টা করবো। দেখো, প্রথম যে প্রশ্নটা এক এক করে স্টার্ট করে দিই। প্রথম প্রশ্নে কি বলা আছে, এটা হচ্ছে মহাকর্ষ বিকর্ষ থেকেই প্রশ্নটা দেয়া আছে। আমি ইংলিশ এবং বাংলা দুইটাই হচ্ছে একসাথে রেখে দিয়েছি এখানে। সূর্যকে কেন্দ্র করে এম ভরের কোনো গ্রহের আবর্তনকালে এর ক্ষেত্রফল বেগ বা এরিয়াল ভেলোসিটি যেটাকে বলে সেটা ধ্রুবক থাকে। গাণিতিকভাবে দেখাও যে এই ক্ষেত্রফল যে বেগ ডিএ ডিভাইড বাই ডিটি এর ভ্যালুটা L/2m এর সমান, অর্থাৎ যেখানে এল হচ্ছে গ্রহটির কৌণিক ভরবেগের মান। এই জিনিসটা তোমাদের বইয়ে কিছু কিছু বইয়েই হচ্ছে প্রমাণ দিয়ে দিয়েছে। আমি শুধুমাত্র প্রুফটা খুবই সিম্পলি দেখিয়ে দিচ্ছি কিরকম ঘটনাটা। কল্পনা করো একটা একটা গ্রহের চারপাশে, আপাতত আমি বৃত্তাকার কল্পনা করছি, এটা বৃত্তাকার না, অ্যাকচুয়ালি হচ্ছে উপবৃত্তাকার পথে সূর্যকে কেন্দ্র করে এই তোমার গ্রহগুলো আবর্তন করে। ঠিক আছে, তো আমি এক কাজ করি, উপবৃত্তই আঁকতে পারবো এখানে আমরা। ধরলাম এই উপবৃত্তাকার পথে এভাবে আবর্তন করছে এবং এই সূর্য থেকে গ্রহের মধ্যবর্তী যে রেখাটা সেটা হচ্ছে এটা। একটা নির্দিষ্ট সময় পরে সেই রেখাটা হয়ে গেল এখানে। ঠিক আছে, তো এখানে হচ্ছে তোমার সূর্য আছে, সূর্য, আর এখানে হচ্ছে কোনো একটা গ্রহ, যে গ্রহটা এদিক বরাবর রোটেট করে এখানে আসছে। আমি কল্পনা করি এখান থেকে এখান পর্যন্ত আসতে তার যেই পরিমাণ সময় লাগলো সেই সামান্য একটা সময় আমি কল্পনা করছি যে এখান থেকে এখানে আসতে তার সময় লেগেছে হচ্ছে ডিটি পরিমাণ। এবং এই সময়ে সে হচ্ছে এই গ্রহটা এতটুকু পরিমাণ এরিয়া কাভার করেছে, এটা আমাকে বের করতে বলেছে। রিয়াল ভেলোসিটি মানে একটা নির্দিষ্ট সময়ে কতটুকু এরিয়া কাভার করে এই যে সূর্য এবং এই গ্রহের জয়েনিং যে লাইনটুকু আছে, এই লাইনটা দ্বারা কতটুকু এরিয়া কাভার করা হয় একক সময়, সেটাকে বলা হয় এরিয়াল ভেলোসিটি। তো এই যে এরিয়াল যে ভেলোসিটিটা আছে এটার জন্য আমরা করতে হবে কি, আমাদের এই কোণটা জানতে হবে। আমরা কল্পনা করি এই কোণটার ভ্যালু হচ্ছে তোমার ডি থেটা। ওকে, তো এই যে দৈর্ঘ্যটা আমি যেহেতু খুবই সামান্য পরিমাণ দূরত্ব কনসিডার করলাম, তাহলে এই দৈর্ঘ্যটাকে আমি যদি হচ্ছে আপাতত আর বলি, আর দৈর্ঘ্য বলি, তাহলে এই দৈর্ঘ্যটাও অলমোস্ট কি আর এর সমানই হবে, কারণ খুবই সামান্য পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে। তার মানে এই যে তোমার ভ্যালুটা, এই ভ্যালুটা অলমোস্ট কাছাকাছি ভ্যালুই হবে, আর এর সমানই কল্পনা করতে পারি। আর এটা হচ্ছে আমার ডি থেটা। দেখো তো এখানে একটা তোমার ত্রিভুজ এর মতো তৈরি হয়েছে না? যদি দুইটা রেখা খুবই কাছাকাছি হয়, তুমি যদি এই দুইটাকে জয়েন করে দাও, এই লাইনটাকে জয়েন করে দাও, তাহলে অলমোস্ট এটা অলমোস্ট হচ্ছে প্রায় লম্বের কাছাকাছি হবে, তাই না? এটা লম্ব যদি নাও হতো তবুও প্রুফ করতে পারতাম আমরা। বাট আমরা যদি কল্পনা করি যে এটা হচ্ছে অলমোস্ট কিন্তু 90 ডিগ্রির কাছাকাছি কল্পনা করতে পারবো। তো এই যে আমার এই এরিয়াটা আছে, এই ত্রিভুজের এরিয়াটা, এই ত্রিভুজের এরিয়া সহ আমি কি বলতে পারি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ হবে তোমার এটা, আর ভূমি হচ্ছে আর, আর উচ্চতা হচ্ছে এটা। এইটুক দৈর্ঘ্যটাকে আমি কি বলতে পারি, যেহেতু খুবই কাছাকাছি দুইটা লাইন নিয়েছি আমি, এ কারণে আমি বলতে পারি এই যে দূরত্বটা, এই যে চাপটা, এই চাপের ভ্যালুটা অ্যাকচুয়ালি তোমার এই দৈর্ঘ্যের সমান অলমোস্ট বলা যায়। তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি এস সমান আমরা জানি না আর থেটা। তাহলে এখানে আমি আর ইন্টু ডে থেটা যদি বলি, তাহলে সামান্য পরিমাণ যে সরণ সেটা আমি পেয়ে যাব আর ডি থেটা। এখন এটি হচ্ছে তোমার হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ আর ডি থেটা। তুমি এভাবে প্রুফ করতে পারো, অথবা তুমি হচ্ছে দুইটা বাহু যেহেতু জানো এটার, এভাবে তুমি লিখতে পারো, অথবা তুমি এভাবে বলতে পারো যে ত্রিভুজের আরেকটা হচ্ছে সূত্র আমরা জানি, হাফ আর স্কয়ার আর ইন্টু আর, এদের মধ্যবর্তী কোণের সাইন, সাইনের হচ্ছে গুণফলের সমান। যেহেতু থিটাটা অনেক ছোট, তাহলে সাইন থিটা আর হচ্ছে থিটা অ্যাকচুয়ালি সেমই হবে। তাহলে এটাকে তুমি অলমোস্ট এটা বলতে পারো হাফ আর স্কয়ার ডি থিটা। তো এটাই আসবে আলটিমেটলি, তুমি যেভাবে কল্পনা করো না কেন সেমই আসছে এর ভ্যালুটা। সরি,
তাহলে এই হচ্ছে আমার ক্ষেত্রফলের যে মানটা, সামান্য যে ক্ষেত্রফলটা আছে, ছোট্ট একটা ক্ষেত্রফল, এটাকে আমরা হচ্ছে ডি এ কল্পনা করব। ওকে, তাহলে এই সামান্য ক্ষেত্রফলটা অতিক্রম করতে সময় লেগেছে কত? সময় লেগেছে হচ্ছে তোমার ডিটি পরিমাণ। তাহলে আমাকে বের করতে বলেছে এই ডি এ ডিভাইডেড বাই ডিটি, এই বেগটাই, এরিয়াল যে বেগটা আছে সেই বেগটাই বের করতে বলেছে। তাহলে আমি বলতে পারি ডি এ ওভার ডিটি সমান, ওই ভ্যালুটা বসিয়ে দিই, হাফ আর স্কোয়ার ডি থিটা ডিভাইডেড বাই হচ্ছে ডি টি। তো এরকমভাবে হচ্ছে আমরা এরিয়াল যে বেগটা সেটাকে প্রথমত বলতে পারবো। এখন আমি কাজ করি, এই ডি থিটা ডিভাইডেড বাই ডিটিকে আমি আবার কি বলতে পারি একটু খেয়াল করো তো। এটাও যদি আমি এভাবে লিখি আর স্কোয়ার ডিভাইডেড বাই টু, এই ডি থিটা বাই ডিটিকে আমি আমি আবার বলতে পারি কি ডি ওমেগা বলতে পারি না, কারণ সময়ের সাপেক্ষে যে তোমার ডি ওমেগা না, শুধু ওমেগা, সময়ের সাপেক্ষে তোমার কোণের যে পরিবর্তনের হার সেটাকে আমরা কৌণিক বেগ বলি, তাহলে এটাকে হচ্ছে আমরা ওমেগা বলতে পারবো। এখন আমাকে দেখো এখানে কি আনতে বলেছে, নিচে এল বাই টু এম আনতে বলা হয়েছে। তাহলে এক কাজ করি, উপরে নিচে আমি এম দ্বারা গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এম আর স্কোয়ার ওমেগা উপরে, আর নিচে হয়ে যাবে টু এম। খেয়াল করো তো, এম আর স্কোয়ার মানে কি, একটা বস্তু যদি হচ্ছে তার ভর যদি স্মল এম হয় এবং সে যদি এরকম হচ্ছে বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে তার যে এই ব্যাসার্ধটা, আমি খুবই সামান্য পরিমাণ যেহেতু দূরত্ব কল্পনা করছি, আমি কল্পনা করে নিতে পারি এটা হচ্ছে সার্কুলার একটা অংশের ক্রস সেকশন, ক্রস সেকশন না, সার্কুলার একটা পথ। তাহলে সার্কুলার এই যে পথটা আছে, এই সার্কুলার পথটার ক্ষেত্রে এম ইন্টু আর স্কোয়ার যদি করি, তাহলে কি এই বস্তুর জন্য এই অক্ষের সাপেক্ষে তার জড়তার ভ্রামকের ভালো আমি পেয়ে যাব। তাহলে এই এম আর স্কোয়ারকে আমি বলতে পারবো অ্যাকচুয়ালি আই, জড়তার ভ্রামক আই ইন্টু ওমেগা ডিভাইড বাই টু এম। আচ্ছা, আই ইন্টু ওমেগা মানে কি? আই এর সাথে ওমেগা যখন আমি গুণ করব, তাহলে সেখান থেকে আমি কৌণিক ভরবেগ পাবো। তাহলে আমি অর্থাৎ আমি ডিরেক্ট বলতে পারি ডি এ ডিভাইড বাই ডিটি, এটা সমান হয়ে যাবে, এটা হবে তোমার এল ডিভাইড বাই টু এম। তাহলে এই এরিয়াল যে ভেলোসিটিটা আছে তার ভ্যালু হবে এল বাই টু এম এর সমান। এটা তোমাকে বের করতে বলা হয়েছে যে বের করো, বের করে দেখাও। এই টাইপের প্রশ্ন সাধারণত ইঞ্জিনিয়ারিংয়ে প্রমাণ ভিত্তিক এখন খুব একটা প্রশ্ন আসে না, বাট ঢাকা ইউনিভার্সিটিতে এই টাইপের প্রশ্ন আসতে পারে, কারণ প্রমাণ ভিত্তিক প্রশ্ন অনেক এর আগেও এসেছে রিটার্নে, আর এর পরেও আসতে পারে, তোমাদের বেলায়ও আসতে পারে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, ইফ দ্য ইনক্রিজ ইন লেংথ, আচ্ছা বাংলায় পড়ি, 1 মিটার লম্বা এবং 1 মিলিমিটার ব্যাসের একটি তারের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে, এত দৈর্ঘ্য কি হয়েছে, বৃদ্ধি ঘটেছে, তাহলে তারের ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাবে এটা আমাকে বের করতে বলেছে যদি তারের উপাদানের পয়সনের অনুপাতের ভ্যালু 0.1 হয়। আচ্ছা, তাহলে পয়সনের অনুপাত থেকে আমাকে দেখতে হবে আগে দৈর্ঘ্যের বৃদ্ধির কারণে ব্যাস কতটুকু হ্রাস পেল, কারণ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে ব্যাস হ্রাস পাবে সেটাই আমরা জানি। তবে সেই ক্ষেত্রে আমরা পয়সনের অনুপাত জানি, সিগমা সমান মাইনাস ডেল্টা ডি বাই ডি ডিভাইড বাই ডেল্টা এল বাই এল। আচ্ছা, দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে, সবই দেওয়া আছে আমার কাছে, আমার শুধুমাত্র লাগবে হচ্ছে ব্যাসের যে পরিবর্তনটা সেটা কত। ব্যাসের যে পরিবর্তনটা হবে সেটা হবে কি ডেল্টা ডি সমান, এটা জাস্ট গুণ হয়ে যাবে সিগমা ডেল্টা এল ডিভাইডেড বাই এল ইন্টু আবার হচ্ছে ডি, তাই না? এরকম একটা ইকুয়েশন আসবে এবং তোমার এখানে একটা মাইনাস চিহ্ন আসবে। মাইনাস মাইনাস কেন আসবে, যে এটা বোঝানোর জন্য যে একটা বৃদ্ধি পেলে আরেকটা হচ্ছে হ্রাস পায়। তো চলো সবগুলো ভ্যালু একটু বসিয়ে দিই, কত আসে। সিগমা সিগমা হচ্ছে 0.1, তোমার দৈর্ঘ্যের বৃদ্ধি কতটুকু ঘটেছে 0.025, সেন্টিমিটার এককে 10^2 লিখে দিব। এল হচ্ছে কত, লম্বা ছিল 1 মিটার, এবং ডি ব্যাসটা কত, ব্যাস হচ্ছে 1 মিলিমিটার, সো 1 × 10⁻³ আমরা যদি হিসাব করি একটু, তাহলে একটু বের হয়ে আসবে আমাদের ভ্যালুটা। আমি একটু ক্যালকুলেটরে হিসাব করে ফেলি, আজকে আমি তোমাদের হিসাব করে দেখাচ্ছি না কারণ অনেকগুলো প্রবলেম, তাই তাড়াতাড়ি করতে হবে। 2.5 × 10⁻8, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ব্যাসের যে পরিবর্তনটা, ব্যাস হ্রাস পেয়েছে, মাইনাস চিহ্ন দেখে বুঝতে পারছি। তাহলে বর্তমান যে ব্যাসটা সেটা কত হবে, বর্তমান ব্যাস আমি এটাকে ডি প্রাইম নাম দিতে পারি। ডি প্রাইম হবে তোমার আগের যে ব্যাসের সাথে এটাকে যোগ করে দিব, যোগ মানে যেহেতু মাইনাস চিহ্ন এখানে আছেই, আলটিমেটলি বিয়োগই হয়ে যাবে। তাহলে 1 মিলিমিটার ছিল আগের ব্যাস, এর সাথে এটা যদি বিয়োগ হয়ে যায়, দেখি কত আসে। খুব একটা চেঞ্জ হবে না, অনেক ছোট ভ্যালু আসবে।
9.998 ইন্টু 10⁻⁴ এরকম একটা ভ্যালু আসছে, ঠিক আছে? তো খুব বেশি চেঞ্জ হচ্ছে না, কারণ এটা অনেক ছোট একটা ভ্যালু, এই কারণে। দেখো তাহলে এই যে ব্যাসের পরিবর্তনটা আসলো, তাহলে আমি ব্যাসের পরিবর্তন যেহেতু পেয়ে গেছি, আমরা কিন্তু এখন ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাবে সেটাও পেয়ে যাব। কিভাবে? আমাদের ক্ষেত্রফলের যে পরিবর্তনটা সেটা আমরা বের করব এইভাবে, ক্ষেত্রফলের পরিবর্তন মানে আদি ক্ষেত্রফল থেকে বর্তমান ক্ষেত্রফলটা বাদ দেওয়া। তো ব্যাস থেকে ক্ষেত্রফল কি বের করে? π/4 ইন্টু ডি স্কোয়ার। তাহলে π/4 আগের ব্যাস হচ্ছে ডি স্কোয়ার আর বর্তমান ব্যাস হচ্ছে ডি প্রাইম স্কোয়ার। সবগুলো ভ্যালু বসিয়ে দিই একবারে। ডি এর ভ্যালু তো প্রশ্নে দেওয়া আছে, এটা, ঠিক আছে? এটা ডি প্রাইম। আমি একবারে বসে তোমাদেরকে আনসার বলছি, কত আসে। এটা আসে 3.9 ইন্টু 10⁻⁻11 এত মিটার স্কয়ার। এটি হচ্ছে তোমার ক্ষেত্রফলের পরিবর্তন। সহজ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। শুধুমাত্র পয়সনের অনুপাতের যে সূত্রটা, সেই সূত্রটা যদি বোঝা যায় বা জানা থাকে তাহলে আমরা ইজিলি কিন্তু করতে পারবো। নেক্সট প্রশ্ন দেখো, বলা হচ্ছে 10 সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি কাঠের ব্লককে আমি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় জলে ভাসিয়ে দিয়েছি। সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় সে জলের দিকে ভাসে। দেখো চিত্র দেখা আছে, সম্পূর্ণটাই সে কিন্তু নিমজ্জিত, এবং নিমজ্জিত অবস্থায় সে ভেসে আছে। ব্লকের আয়তন যদি এটা হয় এবং ব্লকটিকে যদি সামান্য পরিমাণ ডুবিয়ে ছেড়ে দিই, তাহলে ব্লকের কম্পনের দোলনকাল নির্ণয় করো। তুমি মনে করো এই বস্তুটাকে তুমি এইভাবে চাপ দিলে, চাপ দিয়ে যে মোমেন্টে ছেড়ে দিবা, ওটা কি আবার উপরের দিকে আসবে না? কারণ কি, নিচের দিকে একটা ফোর্স থাকে, উপরের দিকে ঠেলে দেবে, যে ফোর্সটাকে আমরা কি বলি? এই ফোর্সটাকে আমরা বলি হচ্ছে বুয়েন্সি ফোর্স বা হচ্ছে প্লবতা বল। তাহলে এখানে একটা ফোর্স আছে, বুয়েন্সি ফোর্স এফ বি, ঠিক আছে? এই ফোর্সটা তাকে হচ্ছে উপরের দিকে টেনে তুলবে আবার। তো এই যে টেনে তোলার পরে যখন উপরের দিকে যাবে, তখন আবার ওয়েটটা বেশি হয়ে যাবে, তখন ওয়েটটা আবার নিচের দিকে টানবে। সো আবার সে নিচের দিকে আসবে, আবার বুয়েন্সি ফোর্স বেশি হবে, সে আবার উপরের দিকে ঠেলে দেবে। তাহলে এভাবে করতে করতে সে আসলে এভাবে হচ্ছে বাউন্স করতে থাকবে। তো এই যে দোলনকালটাই আমাকে নির্ণয় করতে বলেছে। সেটা কত? সেটা করার জন্য আমাকে করতে হবে যেটা, যে কোনো উপায়ে এখানে যে প্রত্যায়নী বলটা আছে, সেই প্রত্যায়নী বলটার ভ্যালুটা বের করতে হবে। এই প্রত্যায়নী বলটা কোনটা বলো তো? তুমি চাপ দিয়ে ছেড়ে দেওয়ার সাথে সাথে এই বুয়েন্সি ফোর্সটা বা প্লবতা বলের কারণেই কিন্তু সে উপরের দিকে বারবার আসছে বা আগের অবস্থানে ফেরত আসতে আছে। আমরা জানি যে কোনো দোলন, এই টাইপের দোলনগুলো হচ্ছে তোমার প্রত্যায়নী বলের কারণেই সৃষ্টি হয়। তাহলে এই প্রত্যায়নী বলটা আমাকে আগে দেখতে হবে ভ্যালুটা কত। প্রত্যায়নী বলের ভ্যালু বের করার জন্য আমরা কি করতে পারি? এই বুয়েন্সি ফোর্সের ভ্যালুটা বের করলেই হয়ে যাচ্ছে। আমরা জানি প্লবতা বলের ভ্যালু আর্কিমিডিসের সূত্র অনুসারে, যে এখানে এই বস্তু যখন হচ্ছে ডুবে যাওয়ার পর তুমি যে এই যে ঠেলা দেওয়ার পরে আমি কল্পনা করলাম এই বস্তুটাকে ঠেলা দিয়ে আমি বর্তমানে এই জায়গায় নামিয়ে দিয়েছি, এই জায়গায়। তাহলে ঠেলা দিয়ে এখানে নামালাম আমি, কতটুকু আমি কল্পনা করি, সে এখানে ছিল মাথাটা, আমি এখানে নিয়ে আসি, তার মানে এক্স পরিমাণ আমি এর যদি সরণ ঘটাই, তাহলে যতটুকু আমি হচ্ছে এক্সট্রা তাকে হচ্ছে ডিসপ্লেস করলাম, ঠিক আছে, যতটুকু আমি হচ্ছে তাকে সরণ ঘটালাম, তো তার জন্য যতটুকু অপসারিত পানি থাকবে বা তরল থাকবে, এখানে যদি পানি আমি কল্পনা করি, ঠিক আছে, এখানে বলা নেই কোন তরল, যাই হোক তরল, এই তরল যে ভাসছে, এই তরলের ক্ষেত্রে আমি যদি বলি যে এই তরলটাতে সে যতটুকু তরলকে অপসারিত করবে, সেটাই হচ্ছে তার প্লবতা বলের মানের সমান। আর্কিমিডিস তাই বলে। তাহলে সেই ক্ষেত্রে আমার প্লবতা বল হবে এই তরলের ঘনত্ব ইনটু হচ্ছে এর কতটুকু পানি সে অপসারিত করেছে। এবং আমরা জানি যে আর্কিমিডিসের সূত্র অনুসারে একটা বস্তুকে যদি আমি ডুবিয়ে দিলে এর যতটুকু পরিমাণ তুমি ডুবিয়ে দিবা একে, ঠিক ততটুকু আয়তনের সমপরিমাণ পানি কিন্তু অপসারিত হবে। তাহলে তরলের ওজন অ্যাকচুয়ালি হবে কি, তরলের ঘনত্ব ইনটু এই বস্তুটার আয়তনের গুণফলের সমান। সো আমি বলতে পারি প্লবতা বলের ভ্যালুটা আসা উচিত এরকম, তরলের আয়তন ইনটু তরলের ঘনত্ব ইনটু তরলের আয়তন, এবং তরলের আয়তন অ্যাকচুয়ালি বস্তুর আয়তনের সমান। তো সেই ক্ষেত্রে কতটুকু তুমি পানিকে ডিসপ্লেস করলা, তার এরিয়া হচ্ছে তোমার এ, আমি কল্পনা যদি করি, যেহেতু ডিরেক্ট বলা আছে তার এরিয়াটা, ঠিক আছে, মানে সারফেস এরিয়াটা, এবং কতটুকু আমি ডিসপ্লেস করলাম একে, সেটা এক্স পরিমাণ। তাহলে এক্স পরিমাণের সরণের জন্য আমার মধ্যে এই বুয়েন্সি ফোর্সটা হবে এ ইন্টু এক্স, ঠিক আছে। তাহলে রো এ এক্স এরকম একটা
তোমার ভ্যালু পাওয়া যাবে। এটা হচ্ছে তোমার এম ইন্টু ভি। আচ্ছা, এটা এটা আমি একটু ভুল লিখেছি, এটা তো সাথে একটা জি হবে, কারণ কি রো ইন্টু ভি তো হচ্ছে এম এর ভ্যালু, আর আমরা জানি ফোর্সটা বের করতে বলেছি, তাহলে এর সাথে জি গুণ হবে একটা, তাই না? তাহলে এর সাথে আমি যদি জি গুণ করে দেই, আলটিমেটলি অপসারিত যে তরল আছে তার ভরের সাথে যখন আমি জি গুণ করে দেবো, অপসারিত তরলে আমি ওজন পেয়ে যাব। তাহলে একে যদি আমি একটু সাজিয়ে লিখি, একটু খেয়াল করো, এফ বি সমান আমি পেয়ে যাব রো এ জি ইন্টু হচ্ছে এক্স। এটা দেখতে অনেকটা তোমাদেরকে এই জিনিসটা মনে করিয়ে দিচ্ছে, দেখো তো, এফ সমান কে এক্স। আমি চিহ্নটা কিন্তু হিসাব করে দিই, কারণ প্লবতা বল হচ্ছে উপর দিকে কাজ করবে, তোমার সরণ নিচের দিকে, অবশ্যই একটা নেগেটিভ চিহ্ন আসবে। আমি মাইনাস চিহ্নটা এখানে দেইনি, মাইনাস চিহ্নটা এখানে দেইনি, এই কারণে এফ সমানুপাতিক কে এক্স আসছে। তুমি চাইলে মাইনাস চিহ্নটা দিতে পারো, ম্যাটার করে না, ঠিক আছে? তো এখন দেখো এইখানে এফ সমানুপাতিক কে এক্স এর সাথে যদি আমি তুলনা করি, তাহলে তুলনা করলে বোঝা যাচ্ছে যে আমার যে ভ্যালুটা আসছে কে এর, সেই কেটা সমান হবে রো এ জি এর সমান। এখন আমি যেহেতু কে এর ভ্যালু জানি, তাহলে আমি কিন্তু এখান থেকে বের করতে পারবো যে বস্তুটার দোলনকালের ভ্যালু কত। আমরা জানি দোলনকাল সমান 2 পাই রুট ওভার এম বাই কে, সো এম ডিভাইডেড বাই রো এ জি, দ্যাটস ইট। এই হচ্ছে তোমার ইকুয়েশন। এখন বাকি সবকিছু বের করতে পারলেই হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা জলে বলা আছে না, তাহলে রো আমি জানি, জল আমি তো দেখিনি তখন, জল মানে হচ্ছে পানি। সো পানি বলা আছে যেহেতু, তাহলে আমি রো এর ভ্যালু জানি। এরিয়া দেওয়া আছে যেহেতু মুখস্থ, এমটা দেয়া নাই, বাট এমটাও বের করা পসিবল। কি হবে, যেহেতু বলে দিয়েছে যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় সে ভেসে যাচ্ছিল, তার মানে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় যখন সে ভাসছে, ওই মোমেন্টে তার যে টোটাল অপসারিত পানিটা, তার ওজনটাই হচ্ছে তার অপসারিত যে পানির ভর, সেটাই হচ্ছে এই বস্তুর ভরের সমান। তাহলে বস্তুর ভর আমি বলতে পারি এম সমান এই টোটালটা যতটুকু হচ্ছে ডুবে আছে ততটুকের তোমার অপসারিত ভরের সমান। তাহলে অপসারিত ভর কি, আবার আগের সূত্র অনুসারে রো ইন্টু এ ইন্টু এই টোটাল তোমার উচ্চতাটা ব্লকের, আচ্ছা ডিরেক্ট আয়তন দিয়ে দিয়েছে, তার তো কাহিনী নেই আর, রো ইন্টু ভি বললেই শেষ, ঠিক আছে? এম সমান রো ইন্টু ভি। যদি হচ্ছে 20% বা হচ্ছে 30% ডুবে থাকতো, তাহলে যতটুকু ডুবে ছিল ততটুকুর আয়তনটা হচ্ছে আমাকে এখানে নিতে হতো, বাট এখানে যেহেতু সম্পূর্ণ ডুবে আছে বলা আছে, তাহলে তো সমস্যা নেই। রো হচ্ছে তাহলে 1000 আর ভি হচ্ছে 200 সেন্টিমিটার কিউব। কত আসবে এটা? 0.2, 200 গ্রাম আসবে, মানে 0.2 কেজি আসবে, ঠিক আছে? হুম, তাহলে এই হচ্ছে আমাদের ভ্যালুটা, এম এর ভ্যালু। এখন এম এর ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে হয়ে যাওয়া উচিত 2 পাই, এম হচ্ছে 0.2, পানি হচ্ছে 1000, এরিয়া এটা হচ্ছে 10 সেন্টিমিটার স্কোয়ার, জি হচ্ছে 9.8, এর উপরে রুট। একটু হিসাব করে দেখি কত আসে। জিরো পয়েন্ট এইট নাইন সেভেন। এই হচ্ছে এই প্রশ্নটার আনসার, বুঝা গেছে? দেখো, তো দেখো হচ্ছে এই প্রবলেম কিন্তু আমি অনেকবার আগেও সলভ করিয়েছি, মানে এই সেম কোয়েশ্চেন হচ্ছে অনেকবার উদ্ভাস দিয়েছে, প্লাস হচ্ছে আমরা এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা অনেকবার ব্যবহার করেছি এবং অনেক কোর্সেও কিন্তু করিয়েছিলাম। দেখো এখানে আমি বারবার যেই ফোর্সটার কথা বলছি আমার মাথায় রাখবা, কিন্তু এই ফোর্সটা কিন্তু নেট ফোর্স আমরা নিয়ে কয়ে, মানে বুয়েন্সি ফোর্সটা তোমরা হয়তো ভাবতে পারো যে এখানে তো যখন আমি ডুবিয়ে দিলাম তখন তো তার ওজনও একটা কাজ করে, হ্যাঁ ওজনও কাজ করে, বাট এই বললাম যে এতটুক সময়ের জন্য এতটুক জায়গার জন্য তার ওজনটা এবং বুয়েন্সি ফোর্সটা কিন্তু ব্যালেন্স হয়ে গেছে। এরপরে তুমি এক্সট্রা আর একটু ডিসপ্লেস করলা, তাহলে নেট কত আসবে? এক্সট্রা হচ্ছে এতটুকু আসবে এই পোর্শনটার জন্য, তাই না? তো শুধুমাত্র আমরা এক্সট্রা পোর্শনটা লিখেছি, বাকি হচ্ছে যতটুকু সে ডুবে আছে অলরেডি ততটুকু পোর্শনের জন্য কিন্তু আমি লিখি নাই, কারণ এটা ক্যান্সেল আউট হয়ে যায়। সো আমরা নেট ফোর্সটা নিয়ে কাউন্ট করছি, এটা মাথায় রাখবা কিন্তু, যে এটা কিন্তু নেট ফোর্স, নেট বর্তমানে, ওকে? নেট ফোর্সটা সমানই কিন্তু হচ্ছে আমাকে সেই হিসেবেই ক্যালকুলেট করতে হবে যে নেট ফোর্স সমান হচ্ছে কে এক্স দিয়ে করতে হবে। যাই হোক, আশা করি প্রশ্নটা বুঝতে পারা গেছে। 4 নম্বর বলা হয়েছে কোন একদিন রাজশাহীর টেম্পারেচার দেওয়া আছে এত, আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে, একই সময়ে কক্সবাজারে স্থাপিত একটি হাইগ্রোমিটারের শুষ্ক থার্মোমিটার
θ1 বলা, আর্দ্র থার্মোমিটার θ2 বলা, এটা দেয়া, এবং গ্লেসারের উৎপাদকের ভ্যালু দেওয়া আছে, জি এর ভ্যালু দেয়া, এবং বিভিন্ন তিনটা টেম্পারেচারে তোমার হচ্ছে জলীয় বাষ্পের যে সম্পৃক্ত চাপ, সেই সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের তিনটা ভ্যালু দেওয়া আছে। আমাকে প্রথম যে প্রশ্ন বলা হয়েছে যে কক্সবাজারের শিশিরাঙ্ক নির্ণয় করো, আশা করি এটা তোমরা এমনিতেই বের করতে পারো। শিশিরাঙ্কের ক্ষেত্রে গ্লেসারের ধ্রুবক থেকে বের করার সূত্র হচ্ছে থিটা সমান θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2, এতটুকু, তাই না? θ1টা কি? θ1টা হচ্ছে তোমার শুষ্ক বাল্বের যে টেম্পারেচার সেটা 35 এবং আর্দ্র হচ্ছে তোমার 30। এটা যদি দেয়া নাও থাকতো তবু আছে না, যেহেতু কক্সবাজার সো দেওয়া থাকতে হবে, ঠিক আছে, সমস্যা নেই। দেখো তাহলে শুষ্ক থার্মোমিটার হচ্ছে 35 θ1, জি কত? জি হচ্ছে 1.6 বলা, এবং ইনটু 35 মাইনাস 30। ঠিক আছে, এখান থেকে আমরা বের করব শিশিরাঙ্কের টেম্পারেচারটা কত, একটু তাড়াতাড়ি হিসাব করে ফেলি। 27 ডিগ্রি সেলসিয়াস। দেখো টেম্পারেচার পেয়ে গেছি। সেকেন্ড পার্টও কি বলেছে যে একই তাপমাত্রা হওয়া সত্ত্বেও কেন কেন হচ্ছে তোমার কক্সবাজারে, রাজশাহীর চেয়ে হচ্ছে কক্সবাজারে কোনো ব্যক্তির অধিক অস্বস্তি লাগবে। সহজ কথায় তোমাকে বের করতে বলেছে যে আপেক্ষিক আর্দ্রতার ভ্যালুটা কত। রাজশাহীর ক্ষেত্রে বলাই আছে, শুধুমাত্র আমাকে কক্সবাজারের জন্য বের করতে হবে। তো যেহেতু তোমাকে 27 ডিগ্রিতে হচ্ছে স্মল এফ বের করতে হবে, তাই না? আমরা জানি যে স্মল এফ মানে হচ্ছে শিশিরাঙ্কে যে চাপটা, শিশিরাঙ্কের যে চাপটা সম্পৃক্ত চলে আসবে সেটা বের করতে হয়। 26 এর দেওয়া, 28 এর দেওয়া, মাঝখানের আমার 27 এর বের করতে হবে। তাহলে কিভাবে বের করি? আমরা এক লাইনে কিন্তু লিখতে পারি। প্রথমে 26 এরটা লিখবো 25.21, আমরা তাড়াতাড়ি বের করা শিখেছিলাম। প্লাস দিয়ে লিখবো কি, এটার সাথে এটার টেম্পারেচারের পার্থক্য কত? 1 ডিগ্রি, তাই না? 27 মাইনাস 26 ডিভাইডেড বাই নিচের যে দুইটার ভ্যালু আমি ইউজ করব তাদের পার্থক্য কত? 26 মাইনাস 20, সো 28 মাইনাস 26। ঠিক আছে, এটা উপরে হচ্ছে কতটুকু টেম্পারেচার আমি বের করব, আর মান দেয়া আছে কতটুকুর জন্য সেটা বের করব, নিচে লিখব ইনটু ইনটু হচ্ছে এই দুটার যে টেম্পারেচার তোমার চাপের পার্থক্য, সেটা হচ্ছে 28.35 মাইনাস 25.1। সো এখান থেকে আমার স্মল এফ এর ভ্যালুটা বের হবে। তো তাড়াতাড়ি বের করে ফেলি, কত আসে? 25.21 প্লাস উপরে হচ্ছে 1/2 মানে 0.5 আসবে, 28.35 মাইনাস 25.21, এটা আসবে তোমার 26.78। 26.78 একক কি দেওয়া ছিল? একক হচ্ছে মিলিমিটার মার্কারি। সো এটা হচ্ছে মিলিমিটার মার্কারি চাপে স্মল এফ আমাদের বের হলো। তো স্মল এফ যদি বের হয়ে যায়, তোমরা ঐকিক নিয়মে করতে পারো, বাট এইভাবে করলে হচ্ছে তাড়াতাড়ি হয় আর কি ঐকিক নিয়মে। এটা আলটিমেটলি তোমার লিনিয়ার রিগ্রেশন বলা হয়, ঠিক আছে? আমরা হচ্ছে সরলরেখা কল্পনা করে এই দুইটা ভ্যালুর মাঝখানে দুইটা তুমি সরলরেখা কল্পনা করো, দুইটা টেম্পারেচার এক্স অক্ষে, প্রেশার হচ্ছে ওয়াই অক্ষে। তাহলে এই দুইটা ঢাল থেকে আমরা বের করেছি, মাঝখানেরটার জন্য বের করতে বলেছে। তাহলে মাঝখানের জন্য 27 ডিগ্রি, 27 ডিগ্রি আছে। তো এই 27 আর 26-এর মধ্যে ডিফারেন্স কত? আর 28 এবং 26-এর মধ্যে ডিফারেন্স কত? তাহলে ওয়াই সমান সূত্রটা কি ছিল? ওয়াই সমান হচ্ছে এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে এই যে এক্স মাইনাস এক্স ওয়ান, আর এটা হচ্ছে তোমার ঢালটা। ওকে, তো সেই সরলরেখার বেসিক সূত্র ইউজ করে এটা তাড়াতাড়ি করে ফেললাম। এখন দেখি আমরা হচ্ছে বর্তমানে আর এর ভ্যালুটা কত হয় কক্সবাজারে। কক্সবাজারে হবে তোমার এফ ডিভাইড বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%, এটা 26.78। আর বায়ুর টেম্পারেচার তাপমাত্রা কত? 35 ডিগ্রিতে দেওয়া আছে তোমার 42.16 ইন্টু 100%। এটা বেশি বের হবে স্বাভাবিকভাবেই, দেখি কত বের হয়। 63.52, 63.52%। এটা অবশ্যই গ্রেটার দেন কার? রাজশাহী থেকে, যেখানে তোমার 50% ছিল। তো আর রাজশাহী, এই কারণেই কক্সবাজারে হচ্ছে দুইটারই টেম্পারেচার কিন্তু সেম, দুইটার টেম্পারেচার সেম না? এখানেও 35, এখানে 35, এরপরে হচ্ছে এখানে অস্বস্তি লাগছে। এর কারণটা হচ্ছে এর আপেক্ষিক আর্দ্রতার ভ্যালুটা বেশি। এরকম প্রশ্ন তোমরা হচ্ছে এমসিকিউ বা হচ্ছে সৃজনশীলে করে এসেছো অনেকবার। নেক্সট কোয়েশ্চেন, একটি ঘনাকৃতির কক্ষ, ঘনক আকৃতির কক্ষ যেখানে নাইট্রোজেন গ্যাস রাখা আছে, তার টেম্পারেচার আমি 20 থেকে 30 ডিগ্রি যদি আমি বাড়িয়ে দিই, তাহলে কতগুলো নাইট্রোজেন অণু ওকে কক্ষ থেকে বের হয়ে যাবে বা প্রবেশ করবে, এটা বের করতে বলা হয়েছে। ওকে ফাইন। যদি বায়ুমণ্ডলের চাপ হচ্ছে সেম হয় এবং কক্ষের উচ্চতা যদি হচ্ছে 3.5 মিটার হয়, ঠিক আছে? তাহলে চাপ হচ্ছে তোমার 1 অ্যাটমসফিয়ার বলা,
এবং আমি করলাম কি 20 থেকে 30 ডিগ্রিতে নিয়ে গেলাম। তাহলে সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র মোল সংখ্যা বের করতে পারলেই হবে। মোল সংখ্যা থেকে দেন হচ্ছে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করলেই টোটাল অণুর সংখ্যা বের করে ফেলবো। তাহলে দেখো আমরা জানি সূত্র কি, পিভি সমান এনআরটি। প্রাচীনভাবে তাহলে বলতে পারি পিভি, প্রেসার চেঞ্জ হচ্ছে না, আয়তনও তো চেঞ্জ হবে না যেহেতু তোমার একটা কক্ষ, সো চেঞ্জ হচ্ছে শুধুমাত্র টেম্পারেচার। সো এন আমি বলতে পারি N1 RT1 আর পিভি সমান হচ্ছে N2 RT2। সো আমি বলতে পারি পরিবর্তন হবে তোমার মূল সংখ্যার N2 মাইনাস N1, যেটা হবে N2 সমান কি বলতে পারি পিভি বাই RT2। সো পিভি বাই আর তো কমন, পিভি বাই আর কমন, সো 1/T2টা হচ্ছে এরকম আসবে 1/T2 মাইনাস 1/T1। ওকে, তাহলে দেখি বের করি কত আসে। 101325 অ্যাটমসফিয়ারিক প্রেসার যেহেতু বলা, ভি কত, কক্ষের উচ্চতা বলা আছে এবং বলাই আছে তোমার ঘনক আকৃতির কক্ষ, তার মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম, তাহলে 3.5 এর কিউব করলে হয়ে যাবে। আর 8.314 সব এসআই এককে বসাচ্ছি যেহেতু 1/T2। T2 হচ্ছে পরেরটা 30 ডিগ্রি, তার মানে 303 কেলভিন, আর এটা হচ্ছে তোমার 293 কেলভিন। দেখি কত আসে। মাইনাস আসছে, মাইনাস আসছে মানে কি, মাইনাস আসছে মানে তোমার হচ্ছে বের হয়ে যাবে। মাইনাসের অর্থ হচ্ছে যে তোমার মূল সংখ্যা হচ্ছে বের হয়ে যাবে, এই কারণে নেগেটিভ আসছে। ঠিক আছে, তো মাইনাসটা আমার ম্যাটার করে না, কতটুকু বের হবে সেটা হচ্ছে ম্যাটার করে। তাহলে অণু সংখ্যা এটার সাথে শুধুমাত্র অ্যাভোগাড্রো গুণ করে দিব, 58.86 ইন্টু 6.02 ইন্টু 10⁻23। দেখি এর সাথে গুণ করে দেই, এটা আসে 3.5 ইন্টু 10⁻25। এতগুলো এতগুলো অণু হচ্ছে বের হয়ে যাবে, এটাই আমাকে আনসারে লিখতে হবে যে অণুর সংখ্যা হচ্ছে এতটুকু, এতটুকু অণু বের হয়ে যাবে ফাইনালি। নেক্সট প্রশ্ন, তাপগতিবিদ্যার প্রশ্ন। এক মোল আদর্শ আদর্শ দ্বি পারমাণবিক গ্যাস, এক মোল এবং দ্বি পারমাণবিক গ্যাসের কথা বলা হচ্ছে, যার টিএস ডায়াগ্রাম বলা এখানে দেয়া। টিএস হচ্ছে তাপমাত্রা বনাম এনট্রপি। আমরা হচ্ছে শিখেছিলাম কোর্সে যে টিএস ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয়, আমরা শুধু ডায়াগ্রাম রিলেটেডই কিন্তু ক্লাস নিয়েছিলাম, তাই না? তো সেখানে হচ্ছে টিএস ডায়াগ্রাম দেখেছি। তো টি এবং এস এর যে গ্রাফটা দেয়া আছে এখান থেকে বলা হচ্ছে এবি পথে কি পরিমাণ তাপের পরিবর্তন হবে। মানে টি এর সাথে যখন এস দেয়া থাকে আমরা জানি যে এইটুকু জায়গায় এতটুকু অংশের মধ্যে আমার যে এরিয়াটা পাবো আমি সেটা কিসের ভ্যালু দেয় বলতো, ডেল্টা কিউ। কারণ আমরা জানি ডি কিউ সমান হচ্ছে টিডিএস, তাই না? মনে আছে, এটা হচ্ছে বেসিক সূত্র ছিল, ডিএস সমান হচ্ছে ডি কিউ বাই টি। সো আর গুণ করো, এটা আসবে। সো তুমি অ্যাকচুয়ালি তাপের পরিবর্তন পাবা যদি তুমি এতটুকু এরিয়াটা বের করতে পারো। ওকে, তাহলে টি এর সাথে ডিএস এর তুমি ভ্যালু গুণফলের ভ্যালুটা পাবো, যেটা আমরা ডি কিউ জানি। সো আমি তাপের পরিবর্তনটা এই নাম্বারটা কিন্তু ডিরেক্ট করতে পারছি, জাস্ট এরিয়াটা বের করতে পারি, কিচ্ছু না। তাপের পরিবর্তন সমান টিডিএস। সো এটা একটা তোমার ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের সূত্র কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল কত, একটা 600, একটা হচ্ছে তোমার 250। কেলভিন এককে দেওয়া আছে তো সমস্যাই নেই আর, 600 প্লাস 250 ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব 18 - 6, এটাও হচ্ছে ঠিকঠাক এককে দেওয়া আছে। তো আলটিমেটলি তোমার জুল এককে বের হবে। দেখি কত বের হয়। 0.5 18 - 6 850, 5100 জুল। তো এই হচ্ছে তোমার ডেল্টা কিউ এর ভ্যালু দেওয়া। এখন আমাকে বের করতে বলেছে কি, যে অন্তস্থ শক্তির পরিবর্তনকৃত কাজ কত। ঠিক আছে, এটাও বের হয়ে আসবে। কিভাবে, কারণ আমরা জানি যে পথের উপর তো অন্তস্থ শক্তির পরিবর্তন ডিপেন্ডই করে না, সে শুধুমাত্র ডিপেন্ড করে হচ্ছে দুইটা পয়েন্টের উপর। এটা পাথ ফাংশন না, এটা স্টেট ফাংশন, আমরা জানি ডেল্টা ইউ। তো সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র বেসিক যে সূত্রটা ডেল্টা ইউ বের করার সেটা ইউজ করলে তো হয় এনসিভিডিটি, এবং সেটা সকল প্রসেসের জন্য প্রযোজ্য, আমি বলেছিলাম তাই না? তাহলে এনসিভি ডেল্টা টি, ডেল্টা টি অবশ্যই পরেরটা মাইনাস আগেরটা করতে হয়। ঠিক আছে, পরেরটা মাইনাস আগেরটা, সো টিবি মাইনাস টি এ হবে।
এন কত, 1 মোল বলা আছে। সিভি, যেহেতু তোমার দ্বিপারমাণবিক গ্যাস, এটা মাথায় রাখতে হবে, দ্বিপারমাণবিক গ্যাসের সিভি হচ্ছে 5r/2। ওকে, এটা তো মুখস্থ রাখতেই হবে আমাদেরকে। সো 5r, আর কত, 8.314 ডিভাইড বাই 2, এটা হচ্ছে তোমার আর টিবি মাইনাস টি, এটা তো বলাই আছে আগে থেকে। টিবি কত, টিবি হচ্ছে টেম্পারেচার কত, 250 মাইনাস 600। তো দেখে বোঝা যাচ্ছে নেগেটিভ একটা ভ্যালু আসবে, দেখি কত আসে। সেভেন টু সেভেন 4.75 এত জুল। এই হচ্ছে তোমার একটা, এই দুইটা বের হয়ে গেছে মানে পরেরটাও বের হয়ে আসবে, তাই না? কি করতে হবে, শুধুমাত্র আমাকে যোগ করে দিতে হবে। আমরা জানি ডেল্টা কিউ সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ, অর্থাৎ ডেল্টা ডাব্লিউ সমান ডেল্টা কিউ মাইনাস ডেল্টা ডাব্লিউ। ডেল্টা কিউ কত, 5100, মাইনাস দিয়ে এটা প্লাস হয়ে যাবে আলটিমেটলি, সমস্যা নাই, লিখি ভাবি, হিসাব করো কত আসবে। 72, তো 7 5 12, আর 2 আর 1 3, 123। এটা আসে তাহলে 123 74.776 কেন বললাম, 75 ছিল না এখানে, সেটা আনসার। ঠিক আছে, এই তিনটা আনসার বের করতে বলেছে, ডেল্টা কিউ, ডেল্টা ইউ, ডেল্টা ডাব্লিউ, তিনটা ভ্যালু বের করতে বলেছে, তিনটাই আমরা কিন্তু বের করে ফেললাম। নেক্সট প্রশ্ন, একটি সেকেন্ড দোলককে আমি যদি 8.5 মিটার উঁচু পাহাড়ের চূড়ায় নিয়ে যাই, তাহলে সে দৈনিক যে পরিমাণ সময় হারাবে এই উঁচু পাহাড়ের উপরে, একই পরিমাণ সময় হারানোর জন্য কত গভীরতা বিশিষ্ট খনিতে আমাকে নিতে হবে। ওকে, ঠিক আছে, দেখো আগে আমাকে দেখতে হবে ভ্যালুগুলোর সূত্রগুলো কি কি। ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে যদি হিসাব করি আমরা, আমরা জানি এটাকে T1 কল্পনা করি আমি, T1 সমান 2 পাই রুট ওভার L বাই G1 আপাতত বলি, ঠিক আছে, এটা হচ্ছে ভূপৃষ্ঠে। পাহাড় বলেছে, পাহাড়, পাহাড়ে কি হবে, T2 বলি আমি এটাকে, 2 পাই রুট ওভার L বাই G2, এবং খনিতে এরকম। তো যেহেতু এই একটা ভ্যালু আমরা জানি, তো এর সাপেক্ষেই দুইবার হচ্ছে ভাগ করব, দুইটাকে দুইবার হচ্ছে ভাগ করব। ভূপৃষ্ঠের যেহেতু কমন, ভূপৃষ্ঠ হচ্ছে আমাদের মুখস্থ ভ্যালু, আমি কাজ কাজ করব, একবার 2 এর সাথে 1 ভাগ করব, 2 এর সাথে 3 ভাগ করব, তাহলে আমি দুইটার মধ্যে ভ্যালু পাবো। কারণ সেকেন্ড দোলক যেহেতু সে ভূপৃষ্ঠে ছিল, তাহলে উপরে গেলে কিরকম হবে, নিচে গেলে কিরকম হবে, তার ভ্যালুটা আমরা দুইটার ভাগ থেকে বের করতে পারবো। তাহলে 2 থেকে যদি আমি 1 কে ভাগ করি, তাহলে তো কি আসে, এটা আসে T2 ডিভাইডেড বাই T1 সমান আসছে রুট ওভার G1 বাই G2। আচ্ছা, যদি আমি পাহাড়ের উচ্চতায় যাই, তাহলে আমরা জানি যে জি এর ভ্যালুটা কি হয়, জি এর ভ্যালুটা তোমার কমে যায়, এবং কমে গিয়ে কতটুকু ভ্যালু আসবে, জি1টা তো অবশ্যই বড়, জি2টা তোমার ছোট, এবং উচ্চতায় গেলে জি এর দুইটার মধ্যে যে অনুপাতটা ছিল সেটা ছিল এরকম, মনে আছে, আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর, এর উপর হোল স্কয়ার, তার উপরে রুট, তো স্কয়ারের রুট কেটে যাবে, থাকবে হচ্ছে এরকম। ঠিক আছে না? উচ্চতার ক্ষেত্রে, উচ্চতার ক্ষেত্রে আমরা এই সূত্রটা বলতে পারি, T2 বাই T1 এর আমার কাছে একটা ভ্যালু চলে আসলো। এটাকেও আমরা একটা সমীকরণ দিয়ে দিই। সিমিলারলি আমি যদি এখন 3 এর সাথে 1 এর একটু অনুপাতটা করি, 3 ভাগ 1, তাহলে T3 বাই T1 সমান আমি পেয়ে যাব একই রকম ভাবে G1 বাই G3। এবার যেহেতু নিচের দিকে যাচ্ছি খনিতে, আমরা জানি ভূপৃষ্ঠে যদি আমি নিচের দিকে যাই, তাহলে সেই ক্ষেত্রে তোমার সূত্রটা চেঞ্জ হয়ে যায়। সূত্রটা কি হয়, এটাও হচ্ছে G1টাই বড় হবে, সো এটা হয়ে যায় R ডিভাইডেড বাই R মাইনাস H। ঠিক আছে, এর উপর রুট থাকবে। ওকে, এটা হচ্ছে যেহেতু আমি H, এক কাজ করি, একটাকে H1 ধরে একটাকে H2 ধরতে হবে, কারণ দুইটা তো আবার সেম হয়ে যাবে না হলে। এটা H1 বলি, H1, এটাকে আমরা H2 বলবো।
ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার 5 নম্বর সমীকরণ। এখন দেখো আমি যদি এই দুইটাকে এখন নিজেদের মধ্যে আমি এখন তুলনা করি, খেয়াল করো তো কিভাবে বলেছে কি এই T2 এবং T3 সমান হতে হবে, তাই না? দৈনিক কি যে পরিমাণ সময় হারাবে উপরে গেলে একই পরিমাণ সময় যদি সে নিচে গেলেও হারে, তাহলে কি রকম হবে? T2 এবং T3 যদি ইকুয়াল হয়ে যায় তাহলে ঘটনাটা কি? খেয়াল করো তাহলে T2 আর T3 যদি সমান হয়, দেখো তো T2 মানে কি অ্যাকচুয়ালি? T2 মানে হচ্ছে এইটার সাথে T1 গুণ করা, সো R প্লাস H ডিভাইডেড বাই R এর সাথে হচ্ছে T1 গুণ করা ইকুয়ালস টু হচ্ছে এটা T3 সমান হচ্ছে এটার সাথে T1 গুণ করা। H1 ছিল, এটা H2 ছিল, ইনটু হচ্ছে T1, সো T1 ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটাকে তুমি এই পাশে নিয়ে আসলে হচ্ছে স্কয়ার হয়ে যাবে, বা তুমি একেবারে ভ্যালু বসাতে পারো। তোমার বের করতে বলেছে কি গভীরতা, H2 এর ভ্যালু বের করতে বলেছে, আমি একবারে বসে দিই। আর আমি কিলোমিটারই বসে, যেহেতু এটাও কিলোমিটারে দেওয়া আছে তাহলে সব আনসার আমার কিলোমিটারে আসবে। তাহলে 6400 প্লাস হচ্ছে H1 ছিল 8.5 কিলোমিটার ডিভাইডেড বাই 6400, এবং আর হচ্ছে আবার 6400 মাইনাস 6000 ডিভাইড বাই 6400 মাইনাস H2, এই H2 আমাকে বের করতে হবে। এটা তো করতে পারবা না, এটা আমি না করি আর এটা করে ফেলবা। এটা সমাধান করলে যেটা আসবে সেটা আনসার, ঠিক আছে? সিম্পল ক্যালকুলেশন, শুধুমাত্র এটাকে হিসাব করবা, স্কয়ার করে দিবা, করে দিয়ে 6400 দ্বারা ভাগ করে দিবা, ভাগ করে 6400 থেকে বিয়োগ করলেই যেটা আনসার আসবে সেটাই মাথা রাখবা। এই ভ্যালুটা এর থেকে বড় আসবে, কাছাকাছি মানে প্রায় দ্বিগুণের সমান আসা উচিত, প্রায়। যেহেতু ভ্যালুটা হচ্ছে 6400 থেকে ছোট, সো আমরা জানি মোটামুটি হবে তোমার নিচের দিকে তোমার ডেপথে কিন্তু চেঞ্জটা অন্যরকম করে হয়। তো তুমি যদি একই রকম জি এর চেঞ্জ পেতে চাও তাহলে উপরে যতটুকু গেলে হবে, নিচে সেম পরিমাণ চেঞ্জ পাওয়ার জন্য তোমাকে কিন্তু ডাবল যেতে হবে। এর কারণটা কি? কারণটা হচ্ছে এই সমীকরণটাকে সিম্পলিফাই করলে মনে আছে আমাদের কি আসে, 1 মাইনাস 2h বাই আর আসে, আর এখানে 1 মাইনাস h বাই আর আসে অলমোস্ট, যদি আর এর ভ্যালু অনেক ছোট হয়। সো এটা আনসারটা মোটামুটি হবে, হিসাব করলে দেখবা যে 8.5 ডাবল কত, 17 কিলোমিটার আশেপাশে আসবে কিছু। যদি আসে তাহলে বুঝবা যে আনসার ঠিক আছে। নেক্সট 8 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি সেমিকন্ডাক্টরকে তৈরি করার জন্য একটি ভ্যাকুয়াম চেম্বারে আর্গন পরমাণুর গড় মুক্ত পথ কমপক্ষে, আচ্ছা মুক্ত পথ দেওয়া আছে, ঠিক আছে, মানে এগুলো আবল তাবল কথাবার্তা, ম্যাটার করে না। গড় মুক্ত পথ দেওয়া আছে, এত হওয়ার প্রয়োজন যাতে থিন ফিল্ম ডিপোজিশন সঠিকভাবে সম্পন্ন হয়। চেম্বারটি যদি এত তাপমাত্রায় থাকে তবে এর অভ্যন্তরে সর্বোচ্চ কত চাপ বজায় রাখা যাবে, যেখানে ব্যাস দেওয়া আছে। তাহলে গড়মুক্ত পথের সাপেক্ষে আমাকে চাপ বের করতে হবে। আচ্ছা বোঝা গেছে। দেখো গড়মুক্ত পথের সূত্র কি, চাপের সাথে যে রিলেশনটা আমরা পড়েছি না কিছুদিন আগেই, একটা ম্যাথ করলাম আমরা এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টারে যে তোমার প্রশ্নটা এসেছিল সেটাই সলভ করেছি। RT √2 পাই সিগমা স্কয়ার PNA, তাই না? এটা ছিল RT ডিভাইডেড বাই √2 পাই সিগমা স্কয়ার PNA। এই ইকুয়েশনটাই আমরা ইউজ করব পিটাকে বের করার জন্য। সব দেয়া আছে মনে হচ্ছে। ল্যামডা কত? 10 সেন্টিমিটার, সো 0.1। আর টি √2 পাই সিগমা 3.6 10 টু দি পাওয়ার মাইনাস 10 স্কয়ার পি আমরা বের করব এনে। আচ্ছা আমার পি এর ভ্যালু বের হয়ে আসবে, দেখি কত হয় বের হয়। আচ্ছা অনেক ছোট বের, 0.072, 0.072 অনেক ছোট বের হচ্ছে। ঠিক আছে, প্যাসকেল এককে বের করতে বলেছিল, তাই আমরা কিন্তু প্যাসকেল এককেই বের করলাম। দেখো 9 নম্বর নেক্সট প্রশ্ন, একটি দেয়াল হতে এত ব্যাসার একটি, এটা বারবার কতবার করাবো, এটা বইয়ের প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, করাবোই না আমি, এটা করাতে করাতে পাগল হয়ে গেছি। এটা কয়দিন আগে করিয়েছি আমি এই প্রশ্ন, সেম প্রশ্ন বইয়ে আছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আসছিল, বইয়েটাই মনে আসছিল, অথবা কুয়েটে কিছু একটা, এটা করে নিও তোমরা।
10 নম্বর, এটি সরল দোল গতি সম্পন্ন কণার পর্যায়কাল বলা হচ্ছে 4 সেকেন্ড। মধ্য অবস্থান পার হওয়ার কতক্ষণ পরে কণাটির মোট শক্তির অর্ধেক স্থিতিশক্তি হবে এবং অর্ধেক গতিশক্তি হবে। ওকে, কিন্তু বের করতে বলছে যে মাঝের টাইমটা থেকে, মধ্য অবস্থান কি সাম্যাবস্থান, সাম্যাবস্থান থেকে কত দূরে, মানে সাম্যাবস্থান সবসময় হয় না, বাট যাই হোক আমরা কল্পনা করে নিচ্ছি সেটাই হচ্ছে সাম্যাবস্থান। তো সাম্যাবস্থান থেকে কত সময় পরে স্থিতিশক্তি এবং গতিশক্তি অর্ধেক হবে, এটা বের করতে বলেছে। যেহেতু ক্যালকুলেশনটা সাম্যাবস্থান থেকে করতে বলেছে, তাহলে ইকুয়েশনটা কিরকম হবে এটাকে বুঝতে হবে আমাকে। এক্স সমান আমরা জানি এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে আমার ক্যালকুলেশনটা কি সাম্যাবস্থান থেকে, এবং আমরা জানি সাম্যাবস্থান থেকে সকল আমরা হিসাব নিকাশ করি। তো সাম্যাবস্থানে এক্স এর ভ্যালু কত, 0 না? তাহলে যখন এক্স এর ভ্যালু 0 তখনই আমি টাইম কাউন্ট করা শুরু করবো, এটাই বলা হয়েছে তাই না, যে সাম্যাবস্থান থেকে টাইমটা হিসাব করো। তার মানে টাইমটা আমি সাম্যাবস্থানে ধরবো। তাহলে সাম্যাবস্থানে আমার টাইমের ভ্যালুটা কত ধরতে হবে, 0 ধরতে হবে। সেই ক্ষেত্রে ডেল্টার ভ্যালু কত আসে, এটা 0 হয়ে যাবে, সাইন ইনভার্স 0 মানে 0, মানে ডেল্টা মানে 0 আসবে। তার মানে আমরা ইকুয়েশনটা তো অন্তত বুঝতে পেলাম যে এই সমীকরণটা সলভ করার ক্ষেত্রে আমরা এক্স এর যে ইকুয়েশনটা ইউজ করবো সেটা হচ্ছে এ সাইন ওমেগা টি। এতটুকু দেখ, এই সাম্যাবস্থান থেকে হিসাব করতে হবে এটা বলে দিয়ে আমাকে আসলে এই হিন্টসটা দেওয়া হয়েছে যে এক্স এর সমীকরণটা এটাকে ইউজ করো, ইউজ করে দেন প্রবলেমটাকে সলভ করো। তোমাকে প্রথমে এই জিনিসটা বুঝতে হবে যে হ্যাঁ এটা আমাদেরকে বলা হয়েছে। এরপরে বাকি ক্যালকুলেশনটা তো খুবই সহজ। কি হবে, যেহেতু বলেছে অর্ধেক স্থিতিশক্তি এবং অর্ধেক গতিশক্তি, এর মানেটা কি? এর মানে হচ্ছে এমন একটা পজিশন যেখানে স্থিতিশক্তির ভ্যালু যা, গতিশক্তির ভ্যালু তা, অর্ধেক এটা অর্ধেক এটা, মানে মোট শক্তির অর্ধেক হবে স্থিতিশক্তি, বাকি অর্ধেক হবে গতিশক্তি। আচ্ছা, এটা কখন হয়? আমরা জানি টাইমের সাপেক্ষে, যেহেতু তোমাকে সময় বের করতে বলেছে, তাহলে সময়ের সাপেক্ষে ইকে এবং ইপি এর কিন্তু দুইটা রিলেশন ছিল। সেটা কি কি? ইকে সমান ছিল মনে হয় এরকম, হাফ কে এ স্কয়ার কস স্কয়ার ওমেগা টি, প্লাস ডেল্টা লিখলাম না কেন, কারণ এখানে ডেল্টা ছিল না, ভ্যানিশ হয়ে গেছে, একটু আগে পেয়েছি আমরা। আর এটা হাফ কে এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি। ঠিক আছে, ওকে, এটা দুটো সমান, সব ক্যান্সেল হয়ে যাবে, তাহলে সাইন বাই কস হয়ে যাবে টেন স্কয়ার ওমেগা টি। টেন স্কয়ার ওমেগা টি সমান হচ্ছে 1, বা ওমেগা টি সমান হবে প্লাস মাইনাস 1, তাই না? স্কয়ার টেপে শেষ চলে গেলে tan ইনভার্স প্লাস মাইনাস 1 মানে হচ্ছে প্লাস মাইনাস পাই বাই 4, সহজ কথায়। অর্থাৎ টি সমান 1 বাই ওমেগা। আচ্ছা, ওমেগার ভ্যালু কত? ওমেগাটা বের করে ফেলি আগে না, এই পর্যায়কাল দেয়া আছে তো। তাহলে ওমেগা সমান আমরা জানি 2 পাই বাই টি, সো 2 পাই বাই 4, এটা হচ্ছে আমার ওমেগা। ওকে, তাহলে আমার এটা 1 বাই ওমেগা মানে কি 4 বাই 2 পাই ইন্টু প্লাস মাইনাস পাই বাই 4, 4 4 কাটা, এটা কাটা, তাহলে কত আসছে? প্লাস মাইনাস হাফ, প্লাস মাইনাস 0.5। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার টাইমের ভ্যালুটা। তো একবার প্লাস একবার মাইনাস, মাইনাস তো টাইমের ভ্যালু তো আর মাইনাস হবে না। সাম্যাবস্থান থেকে তুমি কল্পনা করতে পারো যে টাইমের যে ভ্যালুটা আসবে সাম্যাবস্থান থেকে 0.5 সেকেন্ড পরে হবে তোমার আনসার। দেখো, মাইনাস 0.5 টাইমের ভ্যালু না হলেও এটাকে একটা জিনিস মিন করছে। কি মিন করছে এটা তোমাকে বুঝতে হবে। মিন করছে, দেখো তো, একটা জিনিস মনে করো সাম্যাবস্থায় এভাবে যাচ্ছে, এভাবে বুঝাই আমি, এখানে একে বুঝাই। এটা হচ্ছে তোমার টাইমের ভ্যালু কত, 0। এখান থেকে তো আমাকে সবকিছু হিসাব করতে বলেছে তাই না? তাহলে এখান থেকে এতটুকু কত বলো তো, 2 সেকেন্ড না? এখান থেকে এতটুকু 2 সেকেন্ড। তাহলে সাম্যাবস্থান থেকে ঠিক 0.5 সেকেন্ডের মধ্যেই তুমি হচ্ছে প্রথম এমন একটা জায়গা পাবা যেই জায়গাটাতে ইকে এবং ইপি সমান হবে। আর মাইনাস 0.5 মানে বোঝানো হচ্ছে যে তুমি যখন এই দিক থেকে ফেরত এসে, এদিক থেকে 2 সেকেন্ড তুমি ফেরত এসে যখন তুমি আবার ব্যাক করবা, ব্যাক করার পর 2.5 নাম্বার সেকেন্ডে 2 প্লাস হচ্ছে 0.5, এই 2.5 সেকেন্ডে তুমি আরেকবার একটা ঘটনা পাবা, সেটা এটাই হবে। এটা ডিরেক্ট এখান থেকে বোঝা যাচ্ছে না, বাট এটা বের করা পসিবল। কিভাবে খেয়াল করো তো, যদি আমি এইখান থেকে হিসাব নিকাশটা করি, যে স্কোয়ারটাকে এখান থেকে হিসাব করো তুমি, তাহলে বুঝতে পারবা টেন ওমেগা টি সমান হচ্ছে, আমি এবার -1 কল্পনা করি, প্লাস মাইনাস 1 তো না, প্লাস মাইনাস 1 তো, -1 যখন তুমি নিবা তখন এটা অ্যাকচুয়ালি -10 পাই বাই 4 মিন করে। আচ্ছা, এটা মানে কি? এটা না অল সাইন, সো পাই প্লাস পাই বাই 4 বলতে পারি না আমি দ্বিতীয় চতুর্ভাগে, বা আমি বলতে পারি 10 5 পাই বাই 5 পাই ডিভাইড বাই 4, এটা বলা যাবে।
টেন টেন কেটে দাও, তাহলে টি সমান হবে আবার 1/ওমেগা, 1/ওমেগা মানে তো 4/2 পাই ইন্টু ইন্টু হচ্ছে 5 পাই/4, 4 কাটা পাই কাটা, এটা আছে 2.5 সেকেন্ড। দেখো মানে তুমি আসলে দুইটা ভ্যালু পাবা। তুমি এখানে ডিরেক্ট করছো বলে বুঝতে পারছো না জিনিসটা, আমি প্লাস মাইনাস একসাথে নেওয়ার কারণে তুমি বুঝতে পারছো না। বাট তুমি যদি আলাদাভাবে হিসাব করো তাহলে একবার তুমি 0.5 সেকেন্ড পাবা, একবার তুমি 2.5 সেকেন্ড পাবা। আনসার তুমি একটা রাখলেও আসলে ফুল মার্কস দেওয়া উচিত, যেহেতু বলেনি কোন 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 সময় পর বলা হয়নি। সো আমার মনে হয় একটা আনসার রাখলেও আনসার ফুল মার্কস দেওয়া উচিত এখানে। যাই হোক, দুইটা বের করা যায়, আমি তাই দুইটা বের করে দেখালাম। 11 নম্বর, একটি কার্নো ইঞ্জিনের পিভি ডায়াগ্রাম দেওয়া আছে। এখানে বি বিন্দুতে চাপ এবং সি বিন্দুতে আয়তন কত? বি বিন্দুতে চাপ, ওকে, বি বিন্দুতে চাপ কত এবং সি বিন্দুতে আয়তন কত? ঠিক আছে, খুবই সুন্দর একটা প্রশ্ন দিয়েছে, দেখো সবগুলো ভ্যালুই দেওয়া আছে এখানে, বের করতে পারবো আমরা। যেহেতু আমরা কার্নো ইঞ্জিন সম্পর্কে একটা জিনিস জানি যে এ থেকে বি এটা হচ্ছে তোমার সমষ্ণ, এবং সমষ্ণ প্রক্রিয়ায় বয়লের সূত্র মেনে চলে। সো বয়লের সূত্র অনুসারে আমি বলতে পারি পি এ ভি এ সমান পি বি ভি বি। পি এ কত? পি এর ভ্যালু দেখো, এক্স অক্ষ বরাবর যেহেতু ভি, তাহলে এক্স অংশটা কিন্তু আয়তন বোঝাচ্ছে, এটা তোমার প্রেসার বোঝাচ্ছে। এককগুলোই হচ্ছে আমার এসআই এককে দেওয়া আছে, সমস্যা নেই কোনো। সো আমার পি হবে আমার 3 আর ভি হবে তোমার 2, কিন্তু উল্টা 3 × 2। পি বি এটা হচ্ছে তোমার প্রেসারটাই তো বের করতে বলেছে। সো আমি P2 পিবিটাকে P2 নাম দিয়েছে ওরা, ঠিক আছে। আর ভিবি আমি হচ্ছে 6 ধরে নিচ্ছি, এখানে দেওয়া গেছে 3 দিয়ে 6, তাহলে P2 হচ্ছে তোমার 1 আসবে। 1 কি? 1 হচ্ছে অ্যাটমসফিয়ার। আচ্ছা এসআই একক বললাম, এসআই একক তো না, অ্যাটমসফিয়ার তো এসআই একক না। যাই হোক, ম্যাটার করছে না, যেহেতু কাজ বা কিছু বের করতে বলেনি, সো আমার দরকার নেই আসলে। এটাকে আমি এভাবেই যদি রেখে দিই সমস্যা হবে না। এরপরে সি বিন্দুতে আয়তন কত? এই বিন্দুতে আয়তন বের করতে বলেছে, বাট তার তো প্রেশার আমার জানা নেই। বাট দেখো এখানে কিন্তু টেম্পারেচার দেওয়া আছে। এই বি থেকে সিতে আমরা জানি রোধতাপীয়, তাই না? রোধতাপীয়র সূত্রটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। রোধতাপীয়তে বি থেকে সি এর মধ্যে কি কি জানি দেখো, বি এর আয়তন জানি, টেম্পারেচার জানি, সি এর টেম্পারেচার জানি, আয়তনটা মিসিং। সো টি এর সাথে ভি এর যে সম্পর্ক সেটা ইউজ করলেই হয়ে আছে। তাহলে আমি বলতে পারি কি সূত্র ছিল, টি ভি টু দি পাওয়ার 1, তাই না? সো টি বি ভিবি টু দি পাওয়ার -1, দেন এটা বি এর টেম্পারেচার কত? 600। আয়তন কত? আয়তন হচ্ছে এক্স অক্ষের ভ্যালুটা 6, গামা হচ্ছে বলা আছে না 1.4, টিসি টিসিটাকেই হচ্ছে আচ্ছা 300, আর ভিসিটাকে V3 ধরেছে এরা, তো V3 বলি। একটু হিসাব করতে হবে কত আসে। একবারই 600-কে এই পাশে ভাগ করলেই হয়ে যাচ্ছে। 33.9 এরকম কি আসা উচিত? আগে দেখি। আচ্ছা ভ্যালু দেখে আসলে বোঝা যাচ্ছে না কোনোটাও। যাই হোক, তোমারটা আনসার মিলিয়ে নিও, আমার এত পর্যন্ত ঠিক আছে, ক্যালকুলেশনটা তোমাদের উপর। অ্যাটমসফিয়ার না, মিটার কিউব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই প্রশ্নটার উত্তর। নেক্সট কোয়েশ্চেন। একটি নক্ষত্র নিজ অক্ষের সাপেক্ষে এত বেগে ঘুরছে, মানে নিজ অক্ষের চারপাশে আহ্নিক গতি যেটা বলি আমরা সেটা। নক্ষত্রের ব্যাসার্ধ যদি 20 কিলোমিটার হয় এবং বিষুবীয় অঞ্চলে এর পৃষ্ঠে কোনো বস্তু যদি স্থির থাকতে চায়, তাহলে নক্ষত্রের ভরটা কতটুকু হতে হবে? ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এই আহ্নিক গতির কারণে আমরা জানি বিষুবীয় অঞ্চলে, এই অঞ্চলে একটা তোমার আমাদের কাছে মনে হয় যে একটা সিরো ফোর্স আছে, যার কারণে সে বাইরের দিকে ছিটকে যেতে চায়। এটা হচ্ছে m⍵² আর বলতে পারো। যে আমি এই ব্যাসার্ধের কথা বলি, এটা অ্যাকচুয়ালি ওই নক্ষত্রের ব্যাসার্ধটাই সমানই হবে, তাই না? এবং তার কাছে ভেতরের দিকে একটা কেন্দ্রমুখী বল কাজ করবে, যেটা আসলে
এই বস্তুর সাথে এর সেন্টার টু সেন্টার যে তোমার আকর্ষণ বলটা, বা তুমি কল্পনা করতে পারো যে কোনো বস্তু ঠিকঠাক থাকতে চাইলে এক জায়গায় ঘূর্ণায়মান অবস্থায় তার কেন্দ্রমুখী বল প্রয়োজন। সেই কেন্দ্রমুখী বলটা দেয় কে? এদের মধ্যকার যে আকর্ষণ বলটা সেই হচ্ছে কেন্দ্রমুখী বলের যোগান দেয়। তাহলে তোমাকে এদিক বরাবর তীরটা না দিয়ে তুমি এদিক বরাবর দিতে পারো, ঠিক আছে? তুমি যদি হচ্ছে জিরো ফোর্স দিয়ে ব্যাখ্যা করতে তাহলে এইভাবে চিত্রটা হবে। জিরো ফোর্সের সাপেক্ষে ব্যাখ্যা করতে চাইলে বলতে হবে যে যতটুকু কেন্দ্রমুখী বল দরকার সেটাই হচ্ছে তোমার এটা সাপোর্ট দেয়, মানে এটা দিয়ে হয়ে যায়। তাহলে তার রেসপেক্টে তোমার ইকুয়েশনটা আসবে এটা। আর এম এম কাটা আসবে কি বের করতে বলেছে কি নক্ষত্রের ভর কত, তাহলে জি এটা হচ্ছে এম বের করতে বলেছে, আর স্কয়ার আর কত ব্যাসার্ধ হচ্ছে 20 কিলোমিটার, ওমেগা ওমেগা হচ্ছে, আচ্ছা এটা ঠিকঠাক এক নিয়ে আসতে হবে। রেভলিউশনকে আর তোমার ইয়ে করার জন্য কি করতে হয়, রেডিয়ান করার জন্য রেভলিউশন মানে হচ্ছে 2 পাই রেডিয়ান, সো 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এটা আসবে তোমার 2 পাই এর সাথে স্কয়ার এর সাথে হচ্ছে আর গুণ মানে এটা, ঠিক আছে? তো এখান থেকে আমি আচ্ছা আর কি গেল, এম তো মিসিং, ঠিক আছে দেখি বের করে ফেলি। এটা আসছে 4.7 10⁻²৪। এই হচ্ছে আনসার। যে মিনিমাম মাস যদি এটা হয় তাহলে ওই বস্তুটা স্থির থাকতে পারবে, এর থেকে কম হলে স্থির থাকতে পারবে না, ছিটকে চলে যাবে। বুঝা গেছে? এই হচ্ছে 12 নম্বর। নেক্সট প্রশ্ন, স্থির চাপে এত লিটার আয়তনের কোনো গ্যাসকে যদি আমি হচ্ছে এই টেম্পারেচার থেকে এই টেম্পারেচার নিয়ে যাই তাহলে এর আয়তন, আচ্ছা এটা তো বইয়ের প্রশ্ন, হুবহু বইয়ের প্রশ্ন, পরম সূত্র তাপমাত্রা, এটা হোমওয়ার্ক, এটা ট্রাই করবা, এটা করবো না আমি, সহজ প্রশ্ন। এটা তো না করলেও মান মুখস্থ, -273-এর কাছাকাছি হবে, মানে পয়েন্টের পরেরটা কত এটা বলতে পারবো না আমরা, পয়েন্ট সামথিং হবে একটা, ঠিক আছে? কিভাবে করে এটা করার জন্য আমরা কি করবো, আমরা করবো হচ্ছে ওই এই সূত্রটা, ভি থিটা সমান ভি নট 1 + গামা ডেল্টা থিটা, এই ইকুয়েশন ইউজ করবো। এটা তোমরা অনেকবার করেছো, তো আমি এটার পেছনে টাইম নষ্ট করব না, আমি চলে যাব নেক্সট প্রশ্ন একবারে। লেখচিত্র হতে এ বিন্দুতে বস্তুটার ত্বরণ নির্ণয় করো। দুইটা লেখচিত্র দেওয়া আছে, একটা হচ্ছে সরণের সাথে ত্বরণের লেখচিত্র এবং সরণের সাথে বেগের লেখচিত্র। আচ্ছা এই লেখচিত্র দেখে তোমাকে বুঝতে হবে কিসের লেখচিত্র এটা। এই টাইপের লেখচিত্র আমরা কিন্তু করেছি, তাই না? কোথায়? এইটা হচ্ছে তোমার সরল সন্ধিত স্পন্দনযুক্ত কোনো কণার বেগের সাথে সরণের এবং ত্বরণের সাথে সরণের যে লেখচিত্র সেটা। তো সেই ক্ষেত্রে আমাকে এ বিন্দুতে ত্বরণ বের করতে বলেছে, এই বিন্দুটাতে ত্বরণ, তাই না? এই বিন্দু ত্বরণ। তাহলে এই বিন্দুতে যদি ত্বরণ বের করতে বলে, দেখো তো এই বিন্দুটাতে এক্স এর ভ্যালু কত 4, তাহলে সেখানে ওয়াই এর ভ্যালু মানে হচ্ছে ত্বরণের মানটা কত, তো তার জন্য বেগেরও কিছু একটা ভ্যালু দেওয়া আছে। তো আমরা বেগের যে সমীকরণটা আছে আমাদের, বেগের সমীকরণ কি ছিল বলতো? v সমান ওমেগা রুট ওভার, এরকম না? এই সমীকরণটাকে আমরা কি হিসেবে লিখতে পারি? স্কয়ার করো পক্ষকে, এভাবে লেখা যায়। কাজ করি, এই এক্স স্কয়ার ওমেগা স্কয়ারকে গুণ করে এই পাশে নিয়ে আসি, এটা আসবে তাহলে এক্স স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস ভি স্কয়ার, এখানে আসবে ওমেগা স্কয়ার এ স্কয়ার। এক কাজ করি আমরা, এই ওমেগা স্কয়ার এ স্কয়ারদের উভয় পক্ষকে ভাগ করে দিই, তাহলে ভাগ করলে ওমেগা স্কয়ার কেটে যায়, এখানে থাকবে হচ্ছে এক্স স্কয়ার বাই এ স্কয়ার, এখানে থাকবে ভি স্কয়ার বাই ওমেগা এ হোল স্কয়ার লিখে দিই, মানে এইভাবে দেখতে সুন্দর লাগে আর কি। দেখো তো মনে পড়ে এরকম গ্রাফ, এরকম তোমরা ইকুয়েশন দেখেছিলে ম্যাথে, পরাবৃত্তের সমীকরণ,
যে পরাবৃত্তে দেখতে x² / a² + y² / b² হচ্ছে 1, এটা হচ্ছে উপবৃত্তের একটা সমীকরণ, ঠিক আছে, উপবৃত্তের। তো দেখো তো এই গ্রাফটা দেখতে কি উপবৃত্তাকার এসেছে না, x ভার্সেস v। তো এটা অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটাকে যদি প্লট করলে গ্রাফটা দেখতে এরকম হবে, বোঝা গেছে? তো এইখানে দেখো পি একটা বিন্দু দেওয়া আছে যেখানে তোমার ভ্যালু সব দেওয়া, পি সমান হচ্ছে 2, সামথিং। 2 মানে হচ্ছে এক্স এর ভ্যালু সেন্টিমিটারে, আর এটা হচ্ছে তোমার মিটার পার সেকেন্ডে একটা ভ্যালু দেওয়া আছে। তাহলে সেখান থেকে ওই দুইটা ভ্যালু যদি আমি এখানে প্লট করি, আমি এক্স এর জায়গায় যদি ওইটা বসাই, কত 2 সেন্টিমিটার, ঠিক আছে, মিটারে বসাবো অবশ্যই। আর ভি এর জায়গায় যদি হচ্ছে ওই বেগটা বসাই, তাহলে এই দুইটা বেগ যদি আমি বসিয়ে দেই, এখান থেকে প্রথমত আমি ওমেগার ভ্যালুটা, মিসিং ভ্যালুটা বের করতে পারবো। সেটার জন্য আমাকে পি বিন্দুটা দেওয়া আছে অ্যাকচুয়ালি। তো চলো এতটুকু কাজ করে ফেলি, আগে ওমেগার ভ্যালু বের করার চেষ্টা করি। পি বিন্দুতে, যেহেতু পি বিন্দুটা এই রেখার উপরে অবস্থিত, তার মানে কি এই সমীকরণের উপরে অবস্থিত, তাহলে তুমি সমীকরণের উপরে অবস্থিত যে কোনো ভ্যালু দ্বারা ওই সমীকরণটাকে সিদ্ধ করতে পারবা। তাহলে আমি এক কাজ করি, ম্যাথমেটিক্স করবো, তাই না, একটু ম্যাথ করি। দেখো পি হচ্ছে 2 সেন্টিমিটার, মানে এক্স এর ভ্যালু 2 সেন্টিমিটার, সো 2 ইন্টু 2 সেন্টিমিটার 0.02। এর ভ্যালু কত, এ মানে সর্বোচ্চ বিস্তার, মানে সর্বোচ্চ এক্স এর যে ভ্যালুটা বলা আছে দেখো 4,0, তাই না? তাহলে 4টা হচ্ছে তোমার সর্বোচ্চ এক্স এর ভ্যালুটা, তাহলে 4 সেন্টিমিটার মানে 0.04 প্লাস ভি স্কয়ার, এই যে ভি 0.6928, এটা অলরেডি মিটার পার সেকেন্ড এসআই এককে দেওয়া, সো চেঞ্জ করবো না, 6928। আর এটা হচ্ছে ওমেগা স্কয়ার এ স্কয়ার, সো ওমেগা স্কয়ার ইন্টু এ স্কয়ার, তো এটাই তো এ সমান 1। এটা একটু ক্যালকুলেট করে আমাকে ওমেগার ভ্যালুটা প্রথমে বের করতে হবে, একটু ক্যালকুলেট করে বের করে বলছি তোমাদের কত আসে। টোয়েন্টি, একেবারে গুড, মানে ঠিকঠাক মানি, সুন্দর মান আসছে। তার মানে আশা করি আমরা ঠিক ট্র্যাকে আগাচ্ছি। ওকে, তাহলে ওমেগার ভ্যালু যেহেতু বের হয়ে গেছে, আমরা ত্বরণ বের করতে পারবো। ত্বরণের সূত্র কি? ত্বরণের সূত্র হচ্ছে এ সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স, এটাই তো সূত্র, তাই না? ওমেগা হচ্ছে 20 বের করলাম আমরা। আর কোন বিন্দুতে বের করতে বলেছিল? এই বিন্দুতে, এ বিন্দুতে ত্বরণ। আর এ বিন্দুতে এক্স এর ভ্যালু কত, 4 সেন্টিমিটার, সো 0.04 মিটার। হিসাব করো কত আসে, কত মাইনাস আসবে অবশ্যই। 16। এটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ত্বরণ। তোমাকে যদি ম্যাক্সিমাম ত্বরণ বের করতে বলতো, তাও তুমি এইভাবেই করতে, কারণ কি এটা তো অ্যাকচুয়ালি তোমার 4 সেন্টিমিটার, মানে কি এটা বিস্তার না, এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে তোমার ম্যাক্সিমাম ত্বরণই কিন্তু বের হয়ে গেছে এখান থেকে। দেখো বোঝা গেছে কিনা, সিম্পল ইকুয়েশন। সমুদ্রপৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে এত তাপমাত্রায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি একটি নাইট্রোজেন অণুকে গতিশীল থাকা অবস্থায় অণুটিকে মুক্তভাবে উপরের দিকে উঠতে দেওয়া হলো, ঠিক আছে, ভালো। অণুটি যদি H1 উচ্চতা পর্যন্ত গিয়ে থেমে যায়, অতঃপর একই অবস্থান মানে কি H1 থেকে, না, সমুদ্রপৃষ্ঠ থেকে, ঠিক আছে, একই অবস্থান থেকে আমি একটা অক্সিজেন অণুকে আমি H2 পর্যন্ত উঠে সেটা থেমে যায়। পৃথিবীর ভর দেয়া আছে, ব্যাসার্ধ দেয়া আছে, আমাকে H1 আর H2 এর মান বের করতে বলেছে এবং দুটা মান সমান কিনা। আচ্ছা, একই ইকুয়েশন ইউজ করে দুইটা বের করতে হবে, দুইটা বের করে দিয়েছে, কোনো দরকার ছিল না, একটা বের করতে দিলেই হতো। আমি একটা বের করে দেখাবো, শুধু আমি নাইট্রোজেনটা বের করে দেখাবো, বাকিটা তোমরা নিজেই করতে পারবা। দুইটা সিমিলার কেস হবে। দেখো, একটা যখনই তুমি নাইট্রোজেন অণুকে ছেড়ে দিবা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, স্বাভাবিকভাবেই সে কত বেগে উঠবে, তার নর্মাল যে বেগ, যেটা বেগে সে চলে, আর যেটাকে আমরা হচ্ছে তোমার আরএমএস বেগ বলে, তাহলে আরএমএস বেগটা বের করতে পারলেই হচ্ছে। আরএমএস বেগ নাইট্রোজেনের ক্ষেত্রে আমি শুধু নাইট্রোজেনটা করে দেখাবো, বাকিটাও একই রকম ভাবেই হবে। 3RT/m। টি কত, 273 এম, যেহেতু নাইট্রোজেন তাহলে 28 গ্রাম কেজি করতে হবে। হিসাব করে দেখি কত আসে।
493.1। এই হচ্ছে আমাদের বেগের মান। এই বেগে যদি উপরের দিকে উঠে একটা উচ্চতা পর্যন্ত থেমে যায়, এটা কিভাবে করবো আমরা? সিম্পল যে শক্তির নীতি থাকে, একটা বস্তুকে তুমি যদি উপরের দিকে ছেড়ে দিতা, বেগটা কিন্তু অনেক বেশি, তাই না? অনেক বেশি একটা বেগ। তো সেই ক্ষেত্রে কত উচ্চতায় গিয়ে থামবে এটা বের করার জন্য আমরা হচ্ছে মহাকর্ষের যে সূত্রটা আছে, যে মহাকর্ষ বলের বিরুদ্ধে, অভিকর্ষ বলের বিরুদ্ধে উৎতেকৃত কাজের যে ইকুয়েশনটা, যে একটা উচ্চতা থেকে অন্য উচ্চতা যেতে তার কত হচ্ছে শক্তি খরচ হবে, কতটুকু কাজ হবে, সেই ইকুয়েশনটা কত ছিল বলো তো? কৃত কাজের ইকুয়েশন ছিল আমাদের জি এম এম ডিভাইডেড বাই আর, 1/r মনে ছিল, এটা ছিল হচ্ছে 1/r মাইনাস হচ্ছে 1/r প্লাস এইচ। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কৃত কাজের ইকুয়েশন। তাহলে একটা বস্তুকে ভূপৃষ্ঠ ছিল, সেখান থেকে এইচ উচ্চতায় নিয়ে যেতে আমার যে কৃত কাজ সেটা হচ্ছে এটা ইকুয়েশন, এবং এটা সমানই হবে আমার হাফ এম ভি স্কোয়ার। এখানে হাফ এম ভি তো হবে না, সি আর এম এস হবে আর কি, হাফ এম সি আর এম এস স্কোয়ার। তাহলে হাফ এম সি আর এম এস স্কোয়ার, মানে এই বেগে আমি হচ্ছে একটা বস্তুকে যদি ছুড়ে দিই উপরের দিকে, তাহলে তার গতিশক্তি এটা। এই গতিশক্তি নিয়ে সে কত উচ্চতায় উঠতে পারবে, তার জন্য এই শক্তির সাথে এই কাজকে আমি ইকুয়েট যদি করে দিই, তাহলে আমি কিন্তু তোমার কাজ শক্তি উপপাদ্য অনুসারে এই ইকুয়েশনটা লিখতে পারি। বাকি সব হচ্ছে ভ্যালু বসাতে হবে, আর কিছু না। বসে দিই একবার। এম এম তো কেটে আছে, এটা রাখার দরকার নেই। জি, এটা হচ্ছে জি এম 6 × 10⁻²৪, আর আর কত 6400 কিলোমিটার প্লাস মাইনাস 6400 প্লাস এইচ। কিলোমিটারটাকে মিটার করতে হবে, কি করতে হবে? আমি কিলোমিটারকে মিটার করার জন্য এইখানে বাইরে হচ্ছে 1000 দিয়ে গুণ করে দিই, ঠিক আছে? সমস্যা নেই তো, না? একই জিনিস, বাইরে 1000 দিয়ে গুণ করে দিলাম, আর তো কিছু নেই এখানে। তাহলে হাফ ইন্টু সি আর এম এস স্কোয়ার, যেটা হচ্ছে এটা। ওকে, তাহলে আমার এইচ এর ভ্যালু চলে আসবে, বা যেটাকে আমরা H1 বলেছিলাম, না H1 বলা হয়েছে এখানে, সো H1 নাম দিই, দেখি কত আসে। সম্পূর্ণ ইকুয়েশনটা উঠালেই তোমার তাড়াতাড়ি হবে। 12.4, আমি একবারে কিলোমিটারে বসাচ্ছি, 12.4 কিলোমিটার। পরেও সংখ্যা আছে, লিখলাম না, ঠিক আছে? প্রায় 12 কিলোমিটারের মতো উপরে উঠবে। আমি সেম ভাবে তুমি হচ্ছে অক্সিজেনের জন্য হিসাব করো, অক্সিজেন H2, সেম সেম রুল, ঠিক আছে? সেম রুল, সেম পদ্ধতিতে মানটা আলাদা আসবে, কারণ তার বেগের মানটা আলাদা, তাই বেগের মান আলাদা হওয়ার কারণে এর ভ্যালুটা কিন্তু আলাদা রকম আসবে। বুঝা গেছে? এটা যদি বুঝতে পারো, ওটাও তোমরা করতে পারবা, কোনো একটা ইস্যু হবে না। নেক্সট, 2 মিলিমিটার ব্যাসের একটি এত ব্যাসের এবং এত দৈর্ঘ্যের তারের উপর বল প্রয়োগের ফলে এতটুকু হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি যদি পায়, তাহলে এতটুকু শক্তি জমা হয়। ইয়ংয়ের গুণাঙ্ক, এটা তো বেসিক প্রশ্ন, শুধুমাত্র সূত্র জানতে হবে। কৃত কাজ YA স্মল l স্কয়ার ডিভাইড বাই 2l, শেষ। কৃত কাজ কত? 3.73। ইয়ংয়ের গুণাঙ্ক বের করতে বলেছে। এরিয়া কত? এরিয়া হচ্ছে ক্রস সেকশন এরিয়া হচ্ছে ব্যাস দেয়া আছে, তাহলে π/4 ইন্টু 2 মিলিমিটার স্কয়ার, তাই না? এটা হচ্ছে এরিয়া। এল স্কয়ার স্মল এল 5 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি, এটা স্কয়ার। দেখো সব বসিয়ে দিয়েছি, শুধুমাত্র y এর ভ্যালু বের করবা। এটা তো করতে পারবা নাকি? বের করে ফেলে যেটা আসবে সেটাই তোমাদের আনসার আসবে। একটি তাপ ইঞ্জিনের শীতল প্রকোষ্ঠের টেম্পারেচার দেওয়া আছে T2, এটা উষ্ণ প্রকোষ্ঠ হচ্ছে T1। ইঞ্জিনটি উষ্ণ প্রকোষ্ঠ থেকে এতটুকু তাপ গ্রহণ করে, আচ্ছা Q1 দেওয়া আছে, এবং এতটুকু তাপ বর্জন করে Q2 বলা আছে। তাহলে উষ্ণ প্রকোষ্ঠের সর্বনিম্ন তাপমাত্রা নির্ণয় করো। সর্বনিম্ন, আচ্ছা
ঠিক আছে, দেখো অ্যাকচুয়াল অবস্থা হচ্ছে ঘটনাটা এটা। ইঞ্জিনটার অ্যাকচুয়াল তোমার যে দক্ষতা, আমরা জানি অ্যাকচুয়াল ইঞ্জিনের দক্ষতা কিভাবে বের করে, W/Q1 থেকে। W কে কিভাবে বের করবো, Q1 - Q2 থেকে। তাহলে এটা হবে 200 - 120 /200। কত আসে? 80, 0.4 আসবে। 80 কে 200 দ্বারা ভাগ করো, 0.4। তার মানে তোমার অ্যাকচুয়াল দক্ষতা হচ্ছে এটা, তাই না? আমি যদি হচ্ছে এটাকে টেম্পারেচারের রেসপেক্টে চেঞ্জ করে দিই, আমরা জানি কি কার্নো ইঞ্জিন, তুমি যত টেম্পারেচারের জন্য ডিজাইনই করো না কেন, কার্নো ইঞ্জিনের দক্ষতা সবসময় অ্যাকচুয়াল ইঞ্জিনের দক্ষতা থেকে বেশি হবে। তাহলে কার্নো ইঞ্জিনের দক্ষতার ইকুয়েশনটা কি ছিল? আমরা জানি হচ্ছে এটা, তাই না? অ্যাকচুয়াল ইঞ্জিনের দক্ষতা, কার্নো ইঞ্জিনের দক্ষতা সবসময় হচ্ছে অ্যাকচুয়ালটা থেকে অবশ্যই বেশি। তাহলে আমাকে এমন একটা টেম্পারেচার সেট করতে হবে যাতে করে এই ভ্যালুটা অবশ্যই ওটার থেকে বেশি হয়, বেশি বা সমান হবে, এক্স্যাক্টলি সমান হতে পারে যদি তুমি একেবারে কার্নো ইঞ্জিনের সমান তুমি ইঞ্জিন ডিজাইন করতে পারো, বাট কখনোই অ্যাকচুয়াল ইঞ্জিনের দক্ষতা কার্নো ইঞ্জিনের থেকে বেশি হবে না একই টেম্পারেচার যদি সেটা কাজ করে। তাহলে সরি 0.4 থেকে বড়, সো আমাকে এখান থেকে T2 বের করতে হবে, এটাই কাজ আমার। কি করবো আমরা, এক কাজ করি, এটাকে বেশি ট্রান্সফার করে দিই, সো -T2/T1 -0.6 হয়ে যাবে। আমি যদি এটাকে উল্টিয়ে দেই এবং মাইনাসটা চেঞ্জ করি একসাথে, দুইটা একসাথে চেঞ্জ করি, দেখো মাইনাস যদি কেটে দাও তুমি, আমরা জানি সাইনটা চেঞ্জ হয়ে যায়, তাই না? সাইন চেঞ্জ হয়ে গ্রেটার দেন ছিল, এটা লেস দেন হয়ে যাবে। আবার তুমি যদি এটা উল্টিয়ে দাও, আবার এটা গ্রেটার দেন হয়ে যাবে চেঞ্জ হয়ে। আমি এক কাজ করি, একবারে দুইটা কাজ একবারে করবো, তাহলে T1/T2 এটা স্টিল এটা থাকবে, এটা উল্টে যাবে, বুঝা গেছে? একটা লাইন স্কিপ করলাম আর কি। তাহলে T1 গ্রেটার দেন অর ইকুয়াল টু T2 বাই এটা হবে, T2 কত? দেখি কত আসে, 500। তার মানে হচ্ছে তোমার এই উষ্ণ যে প্রকোষ্ঠ আছে এর টেম্পারেচারটা 500 মিনিমাম তো তোমাকে রাখতেই হবে। তুমি যদি 500 রাখো তাহলে এক্স্যাক্টলি কার্নো ইঞ্জিনের সমান দক্ষতা পাবা। 500 থেকে বেশি রাখলে তোমার চান্স আছে যে অ্যাকচুয়াল ইঞ্জিনের দক্ষতা 0.4 হওয়ার, বা এর থেকে কম হলে কখনোই তুমি হচ্ছে অ্যাকচুয়াল ইঞ্জিনের দক্ষতা কিন্তু তুমি সেটা পাবা না। এটাই হচ্ছে তোমাকে বের করতে বলেছে। দেখো নেক্সট, পৃথিবীর পৃষ্ঠ হতে কত উচ্চতায় কোনো বস্তুর মহাকর্ষীয় স্থিতিশক্তির মান, আচ্ছা, চন্দ্রপৃষ্ঠে স্থিতিশক্তির মানের সমান হবে। ধরে নাও যে পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। মহাকর্ষীয় স্থিতিশক্তির ইকুয়েশনটা কি বলতো? ইউ বলো বা ইপি বলো, এটা ইকুয়েশনটা ছিল কিন্তু এরকম -GMM/r। এটা হচ্ছে তোমার মহাকর্ষীয় স্থিতিশক্তির সূত্র। তাহলে আমি যদি পৃথিবীর কথা বলি, বলেছে পৃথিবীর জন্য কত উচ্চতায় মহাকর্ষীয় স্থিতিশক্তির মান চাঁদের পৃষ্ঠের, তাই না? চাঁদের পৃষ্ঠের হচ্ছে চন্দ্রপৃষ্ঠ বলা আছে স্থিতিশক্তির মানের সমান। তাহলে পৃথিবীর জন্য আমি কল্পনা করি হচ্ছে যে দূরত্বটা সেটা হচ্ছে r+h দূরত্ব। এই হচ্ছে পৃথিবী, এখান থেকে আমি কল্পনা করলাম এই জায়গায় h উচ্চতায়, তাহলে টোটাল দৈর্ঘ্যটা কত? সেন্টার থেকে আমি কল্পনা করি r+h দূরত্বে যে পরিমাণ আমি স্থিতিশক্তি পাবো। আর তোমার চাঁদের ক্ষেত্রে একবারে পৃষ্ঠে যদি হিসাব করতাম, চাঁদের ভর কত আমি কল্পনা করলাম GM2, ওই সেম বস্তু, তাই না? কোনো বস্তু যেহেতু, সো সেম বস্তুর m/r2 কল্পনা করি। এখানে m আর m2 এর মধ্যে কিন্তু রিলেশন দেওয়া আছে যে চাঁদের যে ভর হবে সেটা পৃথিবীর হচ্ছে 81 ভাগ, মানে তাহলে m2 সমান আমি বলতে পারি GM/81। পৃথিবীর ভরকে 81 দ্বারা ভাগ করলে চাঁদের ভর পাওয়া যাবে, এবং এটা তো এমনি থাক, সমস্যা নেই। এবং ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের কত ভাগ? 4 ভাগ, সো 4 দ্বারা ভাগ করো। তাহলে এটা যদি হিসাব করি আমি, এটা আসবে তোমার 4/81 GMM/r। আমাকে বলেছে যে U1 এবং U2 কে সমান হতে হবে, এটা হচ্ছে ক্রাইটেরিয়া যে এইটা কত উচ্চতা ইকুয়াল হবে, এটা তুমি বের করে দাও আমাকে।
তাহলে সেই সাপেক্ষে আমি যদি বলি u1 আর u2 যদি সমান হতে হয়, তো সেই ক্ষেত্রে এটা আসবে মাইনাস, আচ্ছা মাইনাস চিহ্ন কোথায় গেল, এখানে মাইনাস ছিল, একটা মাইনাস ছিল, জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ মাইনাস 4/81 জি এম এম ডিভাইডেড বাই আর, এই আর ক্যান্সেল, না হবে না, ক্যান্সেল তো হবে না, জি এম এম ক্যান্সেল হবে, বাকি শুধু মান বসাবো, মাইনাস আউট হয়ে যাচ্ছে, ভ্যালু বসালেই হয়ে যাচ্ছে। দেখো পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে মিটারে 6400 6.4, এটা বসে দিই আমরা 6.4 10 to the power 6 প্লাস এইচ 1/4/81 ইন্টু 1 বাই এটা। এখান থেকে আমরা বের করব যে কত উচ্চতায় এই ঘটনাটা ঘটবে, যে পৃথিবীর জন্য যত উচ্চতায় আমি বিভব শক্তি পাবো একটা বস্তুর, আর চাঁদের পৃষ্ঠের বিভব শক্তির সমান। সো সেই কন্ডিশনটা অ্যাপ্লাই করলে আমরা উচ্চতা বের করে ফেলবো। দেখো কত আসে, এটা আসে হচ্ছে 1.23 ইন্টু 10 to the power 5, এই হচ্ছে আনসার। ঠিক আছে, দেখো তো এইভাবে হিসাব নিকাশ করলেই কিন্তু আমাদের বের হয়ে আসতেছে। সিম্পল প্রবলেম। নেক্সট প্রশ্নটা, এটা খুব সুন্দর প্রশ্ন একটা, এটা আমি আমার কোর্সেও করিয়েছি, তো খুবই একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এবং এটাই হচ্ছে আমার মনে হয় অনেকে ভুল করলেই একটা এই প্রশ্নটাই ভুল করার মতো, বাকি পরেরটা তো এটা তো আমি করিয়েছি, পরেরটা জাস্ট আগে বলে দিই। এটা হচ্ছে হোমওয়ার্ক। কেন হোমওয়ার্ক দিলাম আমি, এই সেম প্রশ্ন আমি এই চ্যাপ্টারে সরলসন্ধিত মোশন এই অধ্যায়ের যে হচ্ছে উইকলিটা ছিল, সেখানে কিন্তু সেম কোয়েশ্চেন আসছিল, সেম, শুধুমাত্র মানটা আমাদের আলাদা ছিল। একটা ছিল হচ্ছে 1 সেকেন্ড, দেন পরেরটা হচ্ছে পরবর্তী সেকেন্ড, এই টাইপের কিছু বলা হচ্ছে, প্রথম টি সেকেন্ডে আর তারপরের টি সেকেন্ডে আরেকটা দূরত্ব বলা ছিল, সেম প্রশ্ন, শুধুমাত্র একটু মানটা আলাদা। তো আমি এটা করাবো না, এটা হচ্ছে অলরেডি সলভড, এবং এটা আইইউটিতে এসেছে, তাই না? এই টাইপের প্রশ্ন আমি সলভ আইইউটিতেও করেছিলাম প্রশ্ন ব্যাংকে, প্লাস এর উইকলিটাতেও করানো হয়েছে। সো এটা আমি করাবো না 20 নম্বরটা, আমি শুধুমাত্র 19 নম্বরটা করে শেষ করে দেবো। দেখো বলেছে মহাশূন্যে 100 কেজি এবং 200 কেজি ভরের দুইটি গোলাকৃতির বস্তু পৃষ্ঠ পরস্পর 100 মিটার দূরে অবস্থিত। আচ্ছা, 2 কেজি ভরের একটি বস্তুকে আমি 200 কেজির পৃষ্ঠ থেকে 100 কেজি ভরের পৃষ্ঠে পাঠাতে ন্যূনতম কত বেগ, মিনিমাম কত বেগ আমাকে দিতেই হবে, যেখানে 100-200 কেজির ব্যাসার্ধ যথাক্রমে 1 মিটার ও 1.5 মিটার। মানে আমরা যদি চিত্রটা আঁকার চেষ্টা করি, জিনিসটা দেখতে এরকম হবে। দেখো এর ব্যাসার্ধ কত, এটা আমি কল্পনা করি হচ্ছে কোথাকে পাঠাচ্ছি, 200 কেজি না, তাহলে এটা 200 কেজি ধরি, এটা 200 কেজি, এটা হচ্ছে 100 কেজি। ঠিক আছে, তো আমাকে বলা হচ্ছে 100 এবং 200 কেজির ব্যাসার্ধ যথাক্রমে 1 মিটার ও 1.5 মিটার। তাহলে 100 কেজির ব্যাসার্ধ এতটুকু হচ্ছে 1 মিটার, এতটুকু হচ্ছে 1.5 মিটার, এবং পৃষ্ঠ থেকে পৃষ্ঠের দূরত্ব কত, 100 মিটার, সেটা হচ্ছে 100 মিটার। তাহলে সেন্টার থেকে সেন্টার কত বলো তো, 100 প্লাস হচ্ছে আড়াই, তার মানে 102.5, এটা হচ্ছে 102.5 মিটার। এখন তুমি করবা কি, তুমি যেটা করবা সেটা হচ্ছে এইখান থেকে একটা বস্তুকে ঠেলা দিবা, মানে নিক্ষেপ করবা, এমন ভাবে তোমাকে নিক্ষেপ করতে হবে যাতে করে সে এই ভূপৃষ্ঠ থেকে বের হয়ে এই ভূপৃষ্ঠে এসে পড়ে। তার জন্য মিনিমাম তোমাকে বেগ দিতে হবে কত, তুমি কিন্তু যে কোনো বেগে দিলে এখানে পাঠাতে পারবা না। খেয়াল করো, এখানে যখন তুমি পাঠাবা তখন করবে কি, ধরলাম যে বস্তুটা এই জায়গায় আসলো, এই জায়গায় আসলে কি করবে, একে এও টানবে আবার এও টানবে, কিন্তু যেহেতু এর সে কাছাকাছি আছে, সম্ভাবনা হচ্ছে যে এর আকর্ষণের কারণে সে আবার হচ্ছে উপরের দিকে এসে টুক করে আবার নিচের দিকে পড়ে যাবে। তার মানে ওই বেগটা তোমার জন্য সাফিসিয়েন্ট না, তোমাকে আরেকটু বেশি বেগ দেওয়া লাগবে। ঠিক আছে, তুমি আরেকটু বেশি বেগ দিলা, আরেকটু বেশি বেগ দিলা, তখন ও এখানে চলে গেল। তখন আমি কল্পনা করতে পারলাম যে এই জায়গায় এসে
এখানেও হচ্ছে এর আকর্ষণ বলটা এর প্রতি বেশি, এর আকর্ষণ বলটা এর প্রতি হচ্ছে কম, তাহলে আবার হচ্ছে উপরের দিকে উঠবে, এখানে থেমে যাবে, থেমে গিয়ে আবার টুক করে ফেরত আসবে। এখন ঘটনা কল্পনা করো, এখন তুমি মনে হলো তার বারবার শুধু ফেরত আসছে, আমি একটু বেশি জোরে বেগ দিয়ে দিই, এমন জোরে বেগ দিয়ে দিলা এটা হচ্ছে এর আকর্ষণ ভেদ করে চলে গেল। এখন এই জায়গায় যখন তোমার চলে আসলো, এমন একটা জায়গায় আসবে, ওই জায়গায় গেলে কিন্তু এখন এর আকর্ষণ বলটা কিন্তু বেশি এর আকর্ষণ বলের থেকে। তাহলে তুমি যদি এই বস্তুটাকে ঠেলা দাও, তুমি কিন্তু যে কোনো বেগেই ঠেলা দিলে কিন্তু এখন ওইদিকে পড়ে যাবে, এর থেকে বেশি বলে দিলেও পড়বে, কারণ এ অটোমেটিকই সে হচ্ছে এদিকে তার একটা নেট ফোর্স কাজ করছে, এ নিজেই থেকে ওকে টেনে নেবে। তাহলে মিনিমাম তোমার সেই বেগটা কত যেখানে গেলে এইখানে যাবে তুমি ইনশিওর করতেই পারবা। খেয়াল করো তো, এই দুইটার মাঝখানে এমন একটা জায়গা আছে না, যেই জায়গায় দুইজনেরই আকর্ষণ বল সমান। মনে আছে আমরা এটাকে হচ্ছে বলি যেখানে তোমার নেট ফোর্স ইকুয়াল হয়ে যায় দুইটা বল বস্তুর ক্ষেত্রে। তাহলে এমন একটা জায়গা পর্যন্ত যদি আমি কোনোভাবে পাঠাতে পারি এই বস্তুটাকে, যেই জায়গায় নেট ফোর্স সমান, তার থেকে সামান্য বামে আসলে এর ফোর্স বেশি হয়ে যায়, এর ফোর্স কম হয়ে যায়, আর তার থেকে সামান্য একটু ডানে চলে গেলে এর ফোর্স বেশি হয়ে যায় আর এটার ফোর্স কম হয়ে যায়। আমি যদি এমন কোনো ব্যবস্থা করতে পারি যে বস্তুটাকে আমি এমন বেগে ঠেলা দিব যে সে কোনো রকম এইখান থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত চলে আসবে, একবার যদি আমি এই জায়গা পর্যন্ত পাঠাতে পারি, তারপর যদি তার কাছে বেগ নাও থাকে তবুও সমস্যা নেই, কারণ এর সামান্য দূরে কিন্তু এর আকর্ষণ বলটা অলরেডি বেশি। সো এইটার কারণে সে আর কিন্তু ব্যাক করবে না, এ নিজে থেকেই তাকে টেনে নিয়ে চলে যাবে। বোঝা গেছে? অ্যাংরি বার্ডসের একটা তোমার গেম বের হয়েছিল, মনে আছে কিনা তোমার জানো না, তোমার খেলেছো কিনা, অ্যাংরি বার্ডস স্টার ওয়ার্স নামে। সেখানে অ্যাংরি বার্ডসের ওই গেমটাতে খুব সুন্দর মতো এই জিনিসটা ব্যাখ্যা করা আছে, মানে এই জিনিসটা না অ্যাকচুয়ালি, মানে এই জিনিসগুলো হচ্ছে খুব চিত্রায়িত করা ছিল, যে স্পেসে হচ্ছে গেমটা হয়। অ্যাংরি বার্ড গেমটা কি, একটা হচ্ছে তোমার ওয়াই আকৃতির একটা ইয়ে থাকে না, ওইখান থেকে একটা অ্যাংরি বার্ডকে তুমি টেনে বার্ডটাকে ছেড়ে দিলে ওই পাশে গিয়ে হচ্ছে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে ওদের বাড়িঘর ভেঙে দেয় আর কি। তো এখন দেখো এই যে বাড়িঘর যে ভেঙে দেওয়ার ক্ষেত্রে তুমি যদি কল্পনা করো দুইটা প্ল্যানেটে, একটা প্ল্যানেটে হচ্ছে অ্যাংরি বার্ড আছে আর একটা প্ল্যানেটে হচ্ছে যাদের তুমি বাড়ি ভাঙবা ওরা আছে, নামটা ভুলে গেছি ক্যারেক্টারটার। যাই হোক, তো এখান থেকে তুমি যদি ঠেলা দাও, তো হয় কি খুব সুন্দর মতো এভাবে ঘুরে 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 আসে। তো তোমাকে মিনিমাম কত বেগ দিলে তুমি এক প্ল্যানেটের অভিকর্ষীয় বা মহাকর্ষীয় যে তোমার বলয় আছে, ক্ষেত্র আছে, এই ক্ষেত্র থেকে টুক করে এপাশে এসে অন্য প্ল্যানেটের ক্ষেত্রে আসতে পারবা, সেই বেগটা তোমাকে কিন্তু ওই গেমের মধ্যে ডিসাইড করতে হয় যে কোন দিকে দিতে হবে তোমাকে অ্যাঙ্গেলটা, কোন দিকে মারতে হবে, আর কিভাবে তুমি দিলে কত বেগে দিলে তুমি অ্যাকচুয়ালি ওই তোমার প্ল্যানেটের আন্ডারে ঢুকতে পারবা। সেম ঘটনাটা এটাই, এর আশেপাশে একটা হচ্ছে এরিয়া আছে, এর আশেপাশে একটা জায়গা আছে, তাহলে এমন একটা জায়গায় তোমাকে পাঠাতে হবে যে জায়গায় গেলে দুইজনের মধ্যে যে এই বস্তুর উপর যে অ্যাট্রাকশন ফোর্স, এই অ্যাট্রাকশন ফোর্স সমান, ওই জায়গা পর্যন্ত তুমি যদি জাস্ট পাঠাতে পারো, বাকিটা তোমার কিছু করা লাগবে না, ও নিজে থেকেই টেনে নেবে তোমাকে এই বস্তুটাকে। সো আমাকে প্রথমত বের করতে হবে যে এইখান থেকে কত দূরত্বে এই ঘটনাটা ঘটা পসিবল, যেখানে অ্যাকচুয়ালি এইখানে থাকা কোনো বস্তুর উপরে, এম ভরের বস্তুর উপরে আকর্ষণ বল দুজনের ক্ষেত্রে সেম। তো সেটা বের করার জন্য আমি কি করব, আমি করব কি এর এর সাথে এই বস্তুর উপর এখানে যদি থাকতো তার আকর্ষণ বলের ইকুয়েশনটা কি, জি এম এম বাই আর স্কোয়ার। সো জি ইন্টু এম মানে 200 কেজি ইন্টু স্মল এম ডিভাইডেড বাই, এটাকে আমি এক্স কল্পনা করছি, সো এক্স স্কোয়ার, আর এটা হবে তোমার জি, আর এটা 100 ইন্টু আবার এম ডিভাইডেড বাই এটা স্কোয়ার। এটা স্কোয়ার মানে কি 102.5 থেকে এক্স বিয়োগ। ওকে, তো এখান থেকে আমাকে প্রথমত বের করতে হবে যে কত দূর পর্যন্ত আমাকে পাঠাতেই হবে, সেই দূরত্বটা আমরা বের করবো। চলো বের করি। একটু ক্যালকুলেট করতে হবে, জিএম কেটেই যাবে, সো বাকিটা ক্যালকুলেটরে উঠালেই হয়ে যাওয়া উচিত। এটা হচ্ছে 60 মিটার, পয়েন্ট আছে আসে কিছু, খুব কম, আমি বাদ দিচ্ছি আপাতত। ঠিক আছে, এটা হচ্ছে 60 মিটার দূরত্বে, মানে 60 মিটার দূরত্বে এই ঘটনাটা দেখতে পাবা তুমি, যেখানে অ্যাকচুয়ালি এর উপর এর ফোর্স আর এর উপর এর ফোর্স সমান। এখন তোমাকে এতটুকু এনশিওর করতে হবে তুমি যেই বেগে একে ধাক্কা দিবা বা ছুরি মারবা, সেটা অন্তত যেন এখান থেকে 60 মিটার দূর পর্যন্ত যেতে পারে। 60 মিটার দূর পর্যন্ত তুমি যদি পাঠাতে পারো, তুমি কল্পনা করো এখান থেকে ধাক্কা দিলে
বেগ কমতে 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 এই 60 মিটার দূরে এসে তার বেগটা প্রায় 0 এর কাছাকাছি হয়ে গেল, বা 60 মিটার জাস্ট ক্রস করলো। এই সময় যদি বেগ তোমার 0 হয়ে যায়, এখন হবে কি বলতো, এও একে দিকে টানবে, এও একে দিকে টানবে, বাট যেহেতু এই জায়গাটাতে যেহেতু সে একটু ক্রস করে ফেলেছে, তাহলে এর নেট ফোর্সটা বেশি, সে কিন্তু এদিকে আর ব্যাক করবে না, সে অটোমেটিক্যালি এদিকে চলে যাবে। এটা তো আমার টার্গেট ছিল, যেখান থেকে আমি ধাক্কা দিব এখানে যাই চলে আসবে। সো এটা আমি বের করতে যাচ্ছি। আমাকে দেখতে হবে তাহলে যখন আমি ধাক্কা দিয়েছি তার বেগটা তোমাকে বের করতে বলা। সো আমি বেগটাকে ভি কল্পনা করি। সো এই জায়গায় তার টোটাল এনার্জি কত ছিল, আর এইখান পর্যন্ত পৌঁছাতে আমি যে টোটাল এনার্জি সেটা কত আমি বের করতে হবে। দুটাকে যদি ইকুয়েট করে দিই বাকিটা কাজ হয়ে যাবে। এবং এখানে কিন্তু শেষ বেগ কত, তুমি যেহেতু মিনিমাম বের করতে বলেছে না, তাহলে এইখানে তোমার শেষ বেগটা 0 হলেই হবে, বাকিটা দরকার নেই, আর বাকিটা অটোমেটিক হয়ে যাবে। তো দেখো, এটাকে আমি এ পয়েন্ট নাম দিই, এটাকে আমি হচ্ছে বি পয়েন্ট নাম দিই, এটা না, এই পয়েন্টটাকে, এটাকে আমরা বি পয়েন্ট নাম দিই। তাই আমি বলতে পারি মোট এনার্জি এট এ টোটাল এনার্জি এট বি ইকুয়াল হতে হবে এনার্জি কনভার্সন। এতে তুমি ভি বেগে তুমি নিক্ষেপ করেছো, সো হাফ এম ভি স্কয়ার তো আসবেই, হাফ এম ভি স্কয়ার। নেক্সট নেক্সট হচ্ছে এখানে এই তোমার সারফেসের জন্য, এই সারফেস যেহেতু সে আছে, তাহলে এর কারণে এই তোমার 200 কেজি গোলকটার জন্য এখানে তার একটা বিভব শক্তি ছিল। বিভব শক্তি সূত্র কি একটু আগে দেখলাম, মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর, সেটা ইউজ করবো, মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর। সো মাইনাস জি এম কত 200 কেজি, স্মল এম তো কেটেই যাবে সমস্যা নেই, ডিভাইড বাই আর। আর কত, যেহেতু সে এই সারফেসে আছে তাহলে আর হচ্ছে আমার এতটুকু 1.5 মিটার, তাহলে আমার এখানে বসবো আমি 1.5 মিটার, মাইনাস আবার এখানে থাকার অবস্থায় এও তোমাকে আকর্ষণ করবে, যদিও অনেক দূরত্ব বেশি, বাট আকর্ষণ তো করবে স্টিল, বাট আকর্ষণ বলটা সাফিসিয়েন্ট হবে না যে ওকে নিয়ে যাবে এদিকে, পারবে না, কারণ এর কাছাকাছি আছে। জি এম কত, এম হচ্ছে 100, ওর জন্য এর উপর আকর্ষণ বল ইন্টু এম ডিভাইড বাই আর। আর কত, এইখান সেন্টার থেকে এই দূরত্বটা, তাহলে তাহলে তুমি বলতে পারো এখান থেকে এতটুকু 100 আর এতটুকু 101, সো 101 হবে। ঠিক আছে, এটা হচ্ছে এ বিন্দুতে টোটাল তার উপর যতটুকু শক্তি আছে ততটুকু। এখন তুমি ওকে ধাক্কা দিলা, সে এখানে পৌঁছালো, পৌঁছানোর পরে তার শেষ বেগ কিন্তু এই বেগ, এখানে কিন্তু বেগ শূন্য, সো তার গতিশক্তি কোনো নাই, শুধুমাত্র সবই হচ্ছে স্থিতিশক্তি। তাহলে এখানে থাকার মোমেন্টে এটা তার স্থিতিশক্তি কত, তাহলে এটা আসবে তোমার মাইনাস আবার জি এম এম ডিভাইড বাই এতটুকু দূরত্ব, এতটুকু দূরত্ব, এবং সেটা তুমি বের করলা কত এক্স, তার মানে নিচে কত হবে এক্স এর ভ্যালুটা অর্থাৎ 60, তাহলে 60 মাইনাস ওইটার জন্য এর উপর কতটুকু হচ্ছে এনার্জি আছে স্থিতিশক্তি, মাইনাস জি এম এম ডিভাইড বাই এতটুকু দূরত্ব। কিভাবে বের করবো, এতটুকু আমরা জানি হচ্ছে 60, তাহলে টোটালটা থেকে 60টা বাদ দিব। ঠিক আছে, টোটাল থেকে এটা কিন্তু টোটালটার ভ্যালু ছিল, এটা কত আসবে, এটা আসবে তোমার 102 মাইনাস 5 মাইনাস 6, এটা আসবে তাই না, এটা তো আসবে যে এই ভ্যালুটা, তাহলে 102.5 মাইনাস 60, এই যে ভ্যালুটা দেখো তো, জি এর ভ্যালু হচ্ছে 6.673, ওটা বসাতে হবে, বাকি সব ক্যালকুলেশন এম কেটে যাবে, এখান থেকে আমার বেগের ভ্যালুটা বের হবে। আমি একবারই হচ্ছে ইকুয়েশনটা বসাই তোমাদেরকে বের করে দেখাচ্ছি কত আসে। ইকুয়েশনটা অনেক বড়, এই কারণে একটু সময় লাগতে পারে। তাহলে মিনিমাম তোমাকে এই পরিমাণ বেগে, বা বলতে পারো এর থেকে সামান্য একটু এক্সট্রা বেগে যদি পাঠাও তুমি, তাহলেই হবে, হয়ে যাবে। সামান্য একটু এক্সট্রা বেগে পাঠালে এর ঠিক সামনে আসবে, এরপর বেগ শূন্য হয়ে যাক ম্যাটার করে না, ও ওকে টেনে নিয়ে নিজের সারফেসে নিয়ে আসবে। বুঝা গেছে, এই হচ্ছে সবচেয়ে সুন্দর ম্যাথ, এই টোটাল সেটের সবচেয়ে সুন্দর ম্যাথ। এবং এটা আমরা কিন্তু আমাদের কোর্সেও তোমাদেরকে, যারা যারা কোর্সে এনরোল্ড আছো তোমরা জানো যে আমি হচ্ছে এই প্রবলেমটা কিন্তু অনেক আগেই করিয়েছি সলভ তোমাদের। ঠিক আছে, তো যারা যারা আমার কোর্সে আছো আমার মনে হয় না এই প্রবলেমটা তোমাদের সমস্যা হবে। হ্যাঁ, টাইম নিয়ে সমস্যা হতে পারে একটু, বাট আদারওয়াইজ এতটুকু লিখে আসতে পারবা, এতটুকু লিখে আসলে তোমাকে 8 মার্ক দিয়ে দিবে অটোমেটিক্যালি। ঠিক আছে, তুমি যদি লাস্টের ক্যালকুলেশনটা না করো, এতটুকু বাকিটা তো করতেই পারবো, 3 মিনিটের মধ্যেই করা পসিবল। এই হচ্ছে আজকের সলিউশন, সবগুলাই আমরা প্রশ্ন দেখলাম। এটা হচ্ছে আমি যেহেতু করিয়েছি এই জন্য করালাম না,
এখনই করালাম। আমি আবার বলছি, খুবই সুন্দর প্রশ্ন একটা, খুবই কনসেপচুয়াল। এটা ভালো প্রশ্ন। এর আগেরটাও সুন্দর প্রশ্ন, সিম্পল। এটা তো একেবারে বেসিক বেসিক প্রশ্ন। এটাও হচ্ছে 2বার দিয়েছে, একটু বড় করার জন্য দরকার ছিল না। যাই হোক, একটা সহজ প্রশ্ন ছিল। এটা এটা একটু চিন্তার প্রশ্ন ছিল, ঠিক আছে? শুধুমাত্র তোমাকে গ্রাফ অ্যানালাইসিসগুলো জানতে হবে, তাহলে এমনি পারবা। এর আগের প্রশ্নটা একেবারে বেসিক প্রশ্ন, বইয়ের প্রশ্ন, সো এটা আমি করাইনি কারণে। এর আগের প্রশ্নটাও সহজ প্রশ্ন, এই টাইপের প্রশ্ন তোমরা করেছো, বইয়ে আছে। এটা এটাও হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষায় কোনো একটা বোর্ডে আসছিল এই টাইপের, ঠিক আছে? এটা 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 এটাও ভালো প্রশ্ন, খুব খারাপ প্রশ্ন না। শুধুমাত্র এখানে একটা ছোট ট্রিক্স আছে, এটা বুঝতে হবে তোমাদেরকে, যে মধ্য অবস্থান এটা দিয়ে তোমাকে কি ইন্ডিকেট করা হয়েছে এটা বুঝতে হবে, তাহলেই হবে। এটা তো একদম প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, আমি করাইনি আর এই কারণে। 8 নম্বর, এটা হচ্ছে এই টাইপের প্রশ্ন অনেকবার করানো হয়েছে, শুধুমাত্র সূত্রটা মুখস্থ রাখতে হয়, তাহলেই হয়ে যায়, ঠিক আছে? 7 নম্বর, সহজ জিনিস। 6 নম্বর, 6 নম্বরটা হচ্ছে টিএস ডায়াগ্রাম সম্পর্কে যাদের আইডিয়া আছে তাদের ক্ষেত্রে খুব সহজ মনে হবে, যে টি এবং এস কে গুণ করলে অ্যাকচুয়ালি তাপ শক্তির পরিবর্তন পাওয়া যায়। এতটুকু আইডিয়া থাকলে বাকিটা হচ্ছে খুব ইজি জিনিস, আইডিয়া না থাকলে কঠিন মনে হতে পারে। ওকে, আর এটা সহজ জিনিস, তোমাদের বইয়ে আছে। এটাও সহজ, করে আসছো আগে। এটা একটু আলাদা মনে হতে পারে যারা হচ্ছে এই কনসেপ্টটা আগে দেখোনি, বাট এটা আমি করিয়েছি। ওকে, আমাদের কোর্সেই করানো হয়েছে। 2 নম্বর প্রশ্নটা সহজ প্রশ্ন, একেবারে ইজি করা যায়। এবং এটা এটা হচ্ছে বইয়ে একেবারে প্রমাণ দেওয়া আছে। দেখো, তো প্রশ্নগুলো আমি যদি অ্যানালাইসিস করি, তো মোটামুটিভাবে 6-7টা প্রশ্ন খুবই সুন্দর প্রশ্ন দিয়েছে, একেবারে সুন্দর প্রশ্ন। উইকলিগুলোর থেকে মান্থলির কোয়েশ্চেনগুলো আমি যেটা বুঝলাম অ্যানালাইসিস করে, খুবই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হচ্ছে, খুবই ভালো প্রশ্ন হচ্ছে। তোমাদের ইঞ্জিনিয়ারিং লেভেলে প্রশ্ন এরকমই হবে, ঠিক আছে? তো এটা ঠিক আছে, এটাতে যারা হচ্ছে ভালো মার্কস পেয়েছো তোমরা অবশ্যই আশা করতেই পারো ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তো এই হচ্ছে আমাদের আজকের এই সলিউশন ক্লাস। কেমন লাগছে তুমি জানাতে পারো, কোনো সমস্যা থাকলে বা কোনো কনফিউশন থাকলে। আমার ক্যালকুলেশন এরর হতে পারে ছোটোখাটো, যেহেতু আমি জাস্ট তোমাদের সামনে দাঁড়িয়েই করলাম সবগুলো ক্যালকুলেটরে। আমার ক্যালকুলেটরটা হচ্ছে একটু ওল্ড ফ্যাশন, এই কারণে হচ্ছে এখান থেকে নিয়ে আসা যায় না। যাই হোক, তো আমি এই কম্পিউটার থেকেই করলাম। যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের ক্লাসটা। কোনো যদি সমস্যা থাকে বা কোনো যদি ভুল পেয়ে থাকো অবশ্যই জানাবো আমাকে, আমি হচ্ছে কারেক্ট করে দেওয়ার চেষ্টা করবো। নেক্সট ভিডিওতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।